রিনা, কি হয়েছে ওর? এই ঘরে এসে ওর এমন কি হলো যার জন্য এমন করে কাঁদছে? রিনা বেগম বুঝতে পারল এই সত্য আর চাপা থাকবে না, তাই গড়গড় করে সব বলে দিল। এতক্ষণ ওরা কি সম্পর্কের কথা বলছিল আর সব তুর শুনে ফেলেছে। এটা শুনে সকলের চোখ কপালে। রায়লা বেগম কপালে হাত দিয়ে খাটে বসে কান্না জুড়ে দেয়। কবির সাহেব মেয়ের কষ্টের কারণ বুঝতে পারে। এক বুক কষ্ট নিয়ে মেয়ের পাশে বসে মাথায় হাত রাখে। এখন কি করবে? তুর উঠে বাবার কাঁধে মাথা রেখে বলে, বাবা, ও বাবা, বলো না সব মিথ্যে, বলো না। কবির সাহেব চুপ করে আছেন, চোখ দুটো পানিতে ছলছল করছে। বাবা, কেন তুমি আমার আসল বাবা হলে না? বাবা বলো না, ও বাবা বলো না, কেন আমাকে তোমরা দয়া করলে? কেন দয়া করতে গিয়ে এত ভালোবাসলে? এখন আমি কিভাবে বাঁচবো বলো? তোমাদের ছেড়ে থাকার কথা যে ভাবতেও পারি না। আমার কোনো পরিচয় নেই। কে আমার বাবা, কে আমার মা? কে আমার বাবা, কে আমার মা? বলো, বলো না বাবা। বাবা গো, আমি কিভাবে মানবো যে তুমি আমার বাবা না? আল্লাহ কেন আমার সাথে এমন করলো? আল্লাহ গো, কেন তুমি আমাকে এই পরিবারের সন্তান বানালে না? আল্লাহ। মাটিতে লুটিয়ে পড়ে। কবির সাহেব মেয়ের আর্তনাদ দেখে চোখের পানি ধরে রাখতে পারেনি, ঝরঝর করে পড়তে থাকে। ঘর ভর্তি সকলের চোখে পানি। কেউ এই দৃশ্য সহ্য করতে পারছে না। জহির সাহেব পাশে বসে মাথায় হাত বুলিয়ে বলেন, মারে, জন্ম দেওয়া সন্তান হয়েও অনেকে সন্তানের দায়িত্ব পালন করতে পারে না। আবার অন্যের সন্তানকে নিজের পরিচয় দেওয়া সন্তানই সারা জীবন আগলে রাখে। দুনিয়ায় এইসব কিছু না, অহরহ ঘুরছে। আমরা কি কখনো তোমাকে আলাদা ভেবেছি, অন্য চোখে দেখেছে, কোনোদিন বুঝতে দিয়েছি বলো? তুমি আমাদের সকলের কলিজা মা। এমন করে না, মেনে নাও বাস্তবতা। আমরা কখনো তোমাকে আলাদা দেখিনি আর দেখবও না। তুমি যে আমাদের কাছে কি তা শুধু আমরাই জানি মা। শ্বশুর বাড়ি ছাড়া কোথাও তোমাকে যেতে দিব না। পারলে ঘর জামাই এনে রাখবো, তবুও তোমাকে ছাড়া কেউ থাকতে পারবো না। সবাই যে তোমাকে অনেক অনেক ভালোবাসি। তুমি এইভাবে কাঁদলে যে আমাদের কষ্ট হয়। তুর জহির সাহেবের হাত ধরে কান্না করে। কেন আলাদা দেখনি প্রথম থেকে? কেন এত ভালোবাসা দিয়ে আদর দিয়ে বড় করেছো? আমি তো তোমাদের কেউ না বড় আব্বু। আর করুণা করো না আমার জন্য লোকজন তোমাদের আড়ালে অনেক অনেক কথা বলে। এতদিন তোমাদের খেয়ে পড়ে বড় হয়েছি, কিভাবে সহ্য করব? তুর মায়ের সামনে যায়। মা সেদিন এজন্য মেরেছিলে তাই না? দেখো, লুকিয়ে রাখতে পারলে না। সত্যি কোনোদিন চাপা থাকে না মা। তুহিনকে সারা জীবন আমি ভাই ভেবে যাব। কোনোদিন আমার কারণে কোনো কষ্ট পাবে না, আমি পেতে দিব না। তুমি চিন্তা করো না মা, আমি তোমার পেটের সন্তান না তাতে কি? তোমাকেই তো মা ভেবে এসেছি মৃত্যুর আগে পর্যন্ত। তুমি আমার মা। মা গো, ও মা, আমার বুকে খুব কষ্ট হচ্ছে মা। তুমি ছোটবেলার মতো দোয়া পড়ে ফু দিয়ে দাও না, আমার সব কষ্ট চলে যাবে, আমার সব দুঃখ চলে যাবে। তুমি কেঁদো না মা, তোমার চোখে পানি দেখলে আমার কষ্ট হয়। মায়ের হাঁটুতে মাথা রেখে কাঁদছে। তুরের মাও তুরের মাথায় হাত বুলাচ্ছে আর কাঁদছে। শাহানা বেগম টেনে উঠায়, চোখ মুছিয়ে দেয়। আর কাঁদিস না, অসুস্থ হয়ে পড়বি। তুর উঠে দৌড়ে রুম থেকে বের হয়ে নিজের রুমে গিয়ে দরজা আটকে ফেলে। অনেক ডাকাডাকিতেও খুলেনি। পুরো বাড়ি মরা বাড়ির মতো হয়ে আছে। সামির সাহেব রিনা বেগমকে ইচ্ছে মতো ঝাড়ে, ইচ্ছে মতো বকে। রিনা বেগম কেঁদে দেয়। ফজিলাতুন্নেসা চুপসে বসে আছে। উনি বেশ ভালো করেই বুঝতে পারছে ছেলের ওনার সাথে রেগে গেছে। উনি বেশ ভালো করেই বুঝতে পারছে ছেলেরা ওনার সাথে রেগে আছে। মেজো ছেলে তো তাকাচ্ছে না পর্যন্ত। বাড়ির সকলের খাওয়া দাওয়া বন্ধ। ওজন গিয়ে তুরকে কিছুক্ষণ পরপর ডেকে আসছে। তুরের ঘর থেকে কান্নার শব্দ ছাড়া কোনো শব্দ নেই। রায়লা বেগম সারাদিন তুরের রুমের পাশে ছাদের সিঁড়িতে বসে কেঁদে কেটে পার করেছে। কবির সাহেবের মনে জোর হারিয়ে বিছানায় শরীর ছেড়ে দিয়েছেন। বারবার মেয়ের আর্তনাদ চোখে ভাসছে আর ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। জয় সাহেব বাড়ির এমন পরিবেশ দেখে হাসি খুশি মেয়েটার কষ্ট দেখে ভেঙে পড়েছেন। মেয়েটার ভেতরের ক্ষতটা অনুমান করে আরও বেশি কষ্ট পাচ্ছেন। এভাবে পুরো বাড়ির মানুষ মুষড়ে পড়েছে। পরের দিন সকালে তুরের মা মেয়ের রুমের সামনে যায়, দেখে দরজা খোলা। ভিতরে কোথাও তুর নেই। ভাবেন হয়তো অন্য কোথাও আছে। মেয়ের মুখ দেখার জন্য বাড়ির এখানে ওখানে পুরো বাড়ি খুঁজে কিন্তু কোথাও নেই। ছাদেও খুঁজে কিন্তু ছাদটাও আজ ফাঁকা। ওনার ভেতর নাড়া দিয়ে ওঠে। উনি কাঁদতে কাঁদতে সিঁড়ি দিয়ে নামেন। কান্নার শব্দে সকলে লিভিং রুমে জড়ো হয়। উনি সবাইকে বলেন তুরকে কোথাও পাওয়া যাচ্ছে না। সকাল সকাল সবার মাথায় বাজ পড়ে। সবাই ছুটাছুটি লাগিয়ে দেয়। ফাহিম পুনরায় ছাদে, করিডোর, বাগানে, বাড়ির পেছনে।
সবার রুমে রুমে খুঁজে কোথাও নেই। কি করবে, কোথায় খুঁজবে, দিশেহারা অবস্থা। রায়লা বেগম শাহানা বেগম কান্না করছে। ফরিদা আর রাইমা ওনাদের সামলাতে হিমশিম খাচ্ছে। সমীর সাহেব আবারও রিনা বেগমকে ঝেড়ে ফাহিমকে নিয়ে বেরিয়ে যায়। বিভিন্ন জায়গায় খোঁজ নেয়। কবির সাহেব, জহির সাহেব বিভিন্ন আত্মীয় স্বজনদের, তুরের ফ্রেন্ডদের বাড়ি বাড়ি ফোন করে জিজ্ঞাসা করছে তুর গেছে কি না, গেলে জানাতে। কোনোভাবেই সারাদিনে কেউ কোথাও থেকে ওর খোঁজ দিতে পারেনি। আজ ভোর থেকে ধ্রুবর ফ্লাইট ছিল। টানা 12 ঘন্টা আকাশে থাকতে হয়েছে। খুবই ক্লান্ত অনুভব করছে। বাসায় ফিরতে ফিরতে রাত প্রায় 8টা বেজে গেছে। অ্যাপার্টমেন্টের প্রত্যেকটা ফ্লোরে একটা এক করে ফ্ল্যাট। ধ্রুবর ফ্ল্যাটে ও না থাকায় করিডোরের লাইটটা অফই আছে। বাইরের আলোতে যেটুকু দেখা যাচ্ছে তাতেই ফ্ল্যাটের দরজা অনুমান করে এগোচ্ছে। এমন সময় ফোনটা বেজে ওঠে। পকেট থেকে ফোন বের করে দেখে ফাহিম ফোন করেছে। রিসিভ করে কানে ধরে। কেমন আছিস? ভালো না ভাইয়া? কি হয়েছে? তোর রাগ করে বাসা ছেড়ে চলে গেছে। বিচলিত হয়ে যায়। কি বলছিস? এমন কি হয়েছে যে বাড়ি ছেড়ে চলে যাবে? ফাহিম পুরো ঘটনাটা খুলে বলে। ধ্রুব প্রচণ্ডভাবে উত্তেজিত হয়ে যায়। মুহূর্তে প্রেয়সীর চিন্তায় ব্যাকুল হয়ে পড়ে। আচ্ছা, আমি আসছি। কথা বলতে বলতে লিফটের সামনে থেকে এগিয়ে দরজার কাছে যায়। সঙ্গে সঙ্গে কিছু একটার সাথে হোঁচট খায়। ফোনের লাইট জেলে দেখে কেউ একজন দরজায় হেলান দিয়ে বসে আছে। দ্রুত সুইচ টিপে করিডোরের আলোটা জ্বালিয়ে দেয়। দেখে এলোমেলো অবস্থায় দরজায় হেলান দিয়ে তুর ঘুমিয়ে আছে। বুঝতে বাকি নেই সকাল থেকে এখানে অপেক্ষা করছে। অপেক্ষা করতে করতে এখানেই ঘুমিয়ে পড়েছে। পাশে বসে ডাকে। তোর চোখ মেলে তাকায়। এসেছে, দরজা খুলুন, আমার খুব খিদা পেয়েছে। ধ্রুব হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। একে খুঁজতে খুঁজতে সকলের নাজেহাল অবস্থা। সারা বাড়িতে মরা কান্না চলছে। সকলে মিলে সারা দুনিয়া চষে বেড়াচ্ছে। আর মহারানী এখানে ঘরের দরজায় বসে আছে। দরজা খুলে ধ্রুব প্রবেশ করে পিছন পিছন তুর। জানালা দরজা বন্ধ থাকায় ভ্যাপসা গরম হয়ে আছে। ধ্রুব রুমের জানালাগুলো খুলে দেয়। হুড়হুড় করে বাতাস ঢুকে মুহূর্তে ঘর ঠান্ডা হয়ে গেছে। তুর ধ্রুবর দিকে তাকিয়ে বলে, কোন রুমে যাব? ধ্রুব তাকিয়ে আছে, বিশ্বাস করতে পারছে না। এত বড় চমক ওর জন্য রাখা ছিল। বলছি কোন রুমে যাব? ধ্রুব ভাবনায় মজে আছে। তোর কথা জবাব না পেয়ে সোজা ধ্রুবর বেডরুমে ঢুকে যায়। হ্যান্ডব্যাগটা রেখে গা ঢেকে ওড়নাটা খুলে বিছানায় হেলান দিয়ে বসে। তাড়াহুড়োয় হাতের কাছে থাকা একটা গেঞ্জি আর প্লাজো ঢুকিয়েছিল ব্যাগে। মোবাইলের চার্জারটাও আনতে মনে নেই। বাইরে বসে থেকে ঘেমে একাকার হয়ে গেছে। গোসল না করা অবধি স্বস্তি পাচ্ছে না। বিছানায় ওড়নাটা রেখে ব্যাগ থেকে কাপড়গুলো নেয়। হ্যাঙ্গার থেকে ধ্রুব তোয়ালেটা নিয়ে বাথরুমে ঢুকে। এদিকে ধ্রুব ইউনিফর্ম খোলার কথাও ভুলে গেছে। সারাদিনের ক্লান্তি কোথায় যেন উবে গেছে। এক অন্যরকম প্রশান্তি অনুভব করছে। ফাহিমকে কল করে বলে, সবাইকে টেনশন করতে বারণ কর। ও সেফ জায়গায় আছে, আমার বাসায়। এখনই কিছু বলার দরকার নেই। আগে দেখি কতটা বোঝাতে পারি। ঠিক আছে, সামাল দিতে পারবি তো? জি জি ভাইয়া। ধ্রুব অনলাইনে খাবার অর্ডার করে। সব তুরের পছন্দের খাবার। কতটা অধিকার নিয়ে বলেছে খুব ক্ষুধা পেয়েছে। ফ্রেশ হওয়ার জন্য উঠে ওর রুমে গিয়ে বুঝতে পারে ম্যাডাম এই রুমেই আছে। কাবার থেকে ট্রাউজার টি শার্ট নিয়েছে, বের হবে। তখনই তুর টি শার্ট প্লাজো পরে চুলে ধ্রুব তোয়ালে পেঁচিয়ে বের হয়। সদ্য ভেজা শরীরে টি শার্টটা একদম লেপ্টে আছে। তুর তৎক্ষণাৎ উল্টো ঘুরে যায়। ধ্রুব রুম ছেড়ে অন্য রুমে চলে যায়। ফ্রেশ হয়ে লিভিং রুমে বসে। কিছুক্ষণ পরে খাবার চলে আসে। টেবিলে খাবার সার্ভ করে তুরকে ডাকে। তুর সবগুলো খাবার খুঁটে খুঁটে খাচ্ছে। মুখ দেখে মনে হচ্ছে তৃপ্তি পাচ্ছে না। প্রেয়সীর দিকে তাকিয়ে আছে। সারাদিন কতটা ক্ষুধা পেটে কাটিয়েছে। কেন যে আর একটু আগে এলাম না। খাওয়ার পর তুর চুপচাপ চলে যায়। ধ্রুব কিছু বলেনি। সকাল 8টায় তুরের ঘুম ভাঙে। মোবাইল হাতে নিয়ে দেখে কল আসতে আসতে চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে গেছে। চার্জে লাগানো প্রয়োজন। ফ্রেশ হয়ে ধ্রুবর রুমে যায়। দরজা খোলাই আছে, তবু ফর্মালিটি রক্ষার্থে নক করে। আসবো। ধ্রুব বিছানায় হেলান দিয়ে ফোন টিপছিল। তুরের দিকে তাকিয়ে, আয়, কিছু বলবি? আমার ফোনে চার্জ শেষ, আপনার চার্জারটা লাগবে। ডেস্কের উপরে আছে, চার্জে লাগিয়ে আয়। খাবি? যাচ্ছি। চার্জ লাগিয়ে বের হবে। পেছন থেকে ধ্রুব ডেকে ওঠে, তোর সাথে আমার কথা আছে। কি বলবেন বলেন, দয়া করে ও বাড়ি যেতে বলবেন না, তাহলে এখান থেকেও চলে যাব। খাবার পর বারান্দায় বসে বলি। দুজনাই খেতে শুরু করে। খাবার বলতে ব্রেড, ডিম পোচ, পিনাট বাটার, কফি। সকাল সকাল অন্য কিছু দেরি করতে পারি না, কষ্ট করে খেয়ে নে। এগুলো আমি খেতে পারি, সমস্যা নেই। খাবার শেষে ধ্রুব বেডরুমের খোলা বারান্দায় বেতের চেয়ারে বসে দুজনে মুখোমুখি। তুর নিচের দিকে তাকিয়ে আছে। ওর মা ওর নিজের মা না, ওর বাবা ওর নিজের বাবা না, ভাই ওর নিজের ভাই না। এই পরিবারের কারোর সাথে কোনো রক্তের সম্পর্ক নেই। সত্যিই কি ও কারো অবৈধ সন্তান? দাদির আর ছোট চাচির কথাগুলো মনে হচ্ছে। এই রায়হান পরিবারের দয়ায় বেঁচে আছে। এই কথাগুলো ভাবতেই চোখে পানি চলে আসে। ওকে কিছু কথা বলবো।
জানি না কথাগুলো কিভাবে নিবি। কিভাবে নেয়ার কি আছে, যেভাবে বলবেন সেভাবেই নিব। চাচা চাচিকে ভুল বুঝিস না। আসলে ওনাদের পরিস্থিতি এমন ছিল যে তোকে ওনাদের অ্যাডপ্ট করতে হয়েছে। যদি ওনাদের পরিস্থিতি স্বাভাবিক হতো তাহলে তো আমাকে অ্যাডপ্ট করতো না, তাই না? তখন আমি রাস্তায় বড় হতাম, রাস্তার মানুষের মতো। রাস্তা থেকে তুলে এনে আমাকে আপনারা দয়া করেছেন, আপনাদের পরিচয় দিয়েছেন। আমি কৃতজ্ঞ আপনাদের ওপর। কি আবল তাবল বকছিস? কিসের দয়া, কিসের রাস্তার মানুষ? আজাইরা কথা। আপনার কাছে আজারা মনে হবে, আমার জায়গায় আপনি হতেন তাহলে বুঝতে পারতেন। এসব কথা বাদ দিন, আপনি চাইলে এখান থেকেও চলে যাব। আমি কি তোকে যেতে বলছি? কার উপর অভিমান করছিস? নিজের বাবা মায়ের উপর? নিজের পরিবারের উপর, যারা ছোটবেলা থেকে বুকে আগলে রেখে বড় করেছে? আজকে যে সবাই কষ্ট পাচ্ছে তোর জন্য, আত্মীয় স্বজনরা সবাই নানান কটূক্তি করছে। মেঝো চাচার কত সুনাম, ওনার প্রফেশনাল সাইডের লোক জানাজানি হলে তো উনি আরও কথা শুনবে, আরও ভেঙে পড়বে। তখন সইতে পারবি? দেখতে পারবি পরিবারের অবনতি? তোর দুহাতে মুখ চেপে হাউমাউ করে কাঁদছে ধ্রুব। ওর কষ্টটা বুঝতে পারছে। ওর চোখে পানি দেখে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। উঠে তুরের কাছে যায়, মাথায় হাত বুলিয়ে বলে, কাবে কাঁদছিস কেন? কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। আমি জানি তো তুই সবাইকে কত ভালোবাসিস, কাঁদিস না। কষ্টের সময় আদুরে স্পর্শ পেলে নাকি কষ্ট আরও বাড়ে, আরও দুর্বল হয়ে পড়ে। তেমনি তুরের ভেতরের কষ্টটা আদুরে স্পর্শে দ্বিগুণ হয়ে ওঠে। তুর আচমকায় ধ্রুবর কোমর জড়িয়ে ধরে আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। ফুপাতে ফুপাতে বলে, আমি চাই না ভাইয়া আমার জন্য পরিবারের সম্মানহানি হোক। বাবা, বড় আব্বু, মা কারোর কষ্ট সহ্য করতে পারবো না। কিন্তু আমি এটাও চাই না তুহিনের সাথে আমার কোনো মনোমালিন্য হোক, দূরত্ব তৈরি হোক। আমি ওর কোনো কিছুতে ভাগ বসাতে চাই না ভাইয়া, আমার কিচ্ছু চাই না। সবাই এটা নিয়ে খুব চিন্তিত, মা এটা নিয়ে খুব ভয়ে আছে। সেদিন আমি যখন কাগজপত্রগুলো দেখে ফেলি তখন বলেছে, সেদিন মা আমাকে মিথ্যে বলেছে। আমি যাব না ভাইয়া, প্লিজ আমাকে যেতে বলবেন না। আমি চাকরি করব, আপনার বোঝা হয়ে থাকবো না, চলে যাব। দয়া করে এখন যেতে বলবেন না প্লিজ। কেউ যে নেই আমার, কোথাও যাওয়ার জায়গা নেই। তুরের গরম নিঃশ্বাস ধ্রুবর পেটে লাগছে। টি শার্ট ভেদ করে যেন শরীরের লোমকূপে ছড়িয়ে পড়ছে। ঠোঁট নাড়িয়ে কথা বলার দরুন বারবার পেটে স্পর্শ হচ্ছে। ধ্রুব শরীর ঝিম ধরে গেছে, মুখ দিয়ে কথা বের হচ্ছে না। কি বলবে একে? বহু কষ্টে বলে, আমি বলেছি তোকে যেতে। কে বলেছে? কেউ নেই তোর? আমি আছি, বাবা মা সবাই আছে। আমি থাকতে তোকে কাজ করতে হবে কেন? কান্না বন্ধ কর, যতদিন ইচ্ছে থাক, কেউ কিছু বলবে না। এসব কান্নাকাটি আজাইরা কথাবার্তা চলবে না, ঠিক আছে? চোখের পানি মুছে দেয়। মুছে দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। ওকে কি বুঝাবে? নিজের ভিতরেই উলট পালট হয়ে গেছে। ভোর 4টায় ধ্রুব বের হয়ে গেছে। আজকে ধ্রুবর ফ্লাইট আছে। আসতে আসতে অনেক রাত হবে। ওয়েদার অনুপযোগী হলে বা কোনো কারণে ডিলে হলে নাও ফিরতে পারে, একেবারে আগামীকাল ফিরবে। তুরকে জিজ্ঞাসা করেছিল থাকতে পারবে কিনা, নাকি ভয় পাবে। তুর ভয় পাবে না বলেই জানায়। ধ্রুবর কিচ্ছু করার নেই, এখন শিডিউল চেঞ্জ করার বা লিভ নেওয়ার কোনো উপায় নেই, তাই বাধ্যতামূলক যেতে হয়। কিন্তু বারবার করে বলে যায় কেউ আসলে যেন হুট করে দরজায় না খুলে ফেলে, লুকিং গ্লাসে দেখে তারপর যেন খুলে। কোনো প্রবলেম হলে কেয়ারটেকারকে যেন জানায়। ক্ষুধা পেলে ফ্রিজে খাবার আছে, ওভেনে গরম করে খেয়ে নিতে। রান্নাঘরে যেতে হবে না, কোনো রকম কান্নাকাটি যেন না করে। এরকম হাজারো উপদেশ দিয়ে বের হয়। ঘুমে ঢুলু ঢুলু তুরের এক কান দিয়ে সব ঢুকেছে, অন্য কান দিয়ে বের হয়ে গেছে। কোনো মতে দরজা বন্ধ করে বিছানায় পড়ে আর ঘুমের দেশে পাড়ি জমায়। কলিং বেলের আওয়াজে ঘুম থেকে উঠে চোখ খুলে মোবাইলে টাইম দেখে 10:30 বাজে। তড়িঘড়ি করে উঠে চোখে মুখে পানি ছিটিয়ে দরজার লুকিং গ্লাসে চোখ রাখে, দেখে কেয়ারটেকার চাচা। আসসালামু আলাইকুম। কোনো দরকার চাচা? জি ম্যাডাম, স্যার বই লাগেছিল হোটেল থেকে আপনার নাস্তা টাস্তা আইনা দিতে। একবার আইসা ফেরত গেছি, আপনি মনে হয় ঘুমাইতেছিলেন। হ্যাঁ, ঘুমাচ্ছিলাম। ইস, আপনাকে কষ্ট করতে হলো। ঘরে তো খাবার ছিল, শুধু শুধু আপনাকে বলে গেছে। আমি দুপুরে খেয়ে নিব, আপনাকে কষ্ট করে আর আনতে হবে না। আরে না, কষ্টের কি আছে ম্যাডাম, এইটা তো আমার কামই। চাচা, আমাকে ম্যাডাম বলে ডাকবেন না, কেমন যেন লাগে। আমি আপনার মেয়ের বয়সী। আমার কিছু লাগলে ল্যান্ডলাইনে কল করে জানাবো। জি আচ্ছা মামনি, এই নেন আপনার নাস্তা। এই রাস্তার পাশের ভালো রেস্টুরেন্ট থেকে আনছি। ধন্যবাদ চাচা। কত হয়েছে? আর দিয়ে গেছে মামুনি, আপনার চিন্তা করা লাগবো না। আমি বিল দেওয়ার কাগজটা রাইখা দিছি, সারাইলে বুঝাইয়া দেব। আপনি কিছু লাগলে খালি বলবেন। আমি আসি মামুনি। জি চাচা।
ফ্রেশ হয়ে অল্প খাবার খায়। সকালবেলায় খাবারটা সবসময় বাবা নাহায় বড় আব্বুর প্লেট থেকে ওনাদেরই হাতেই খেত। নাহায় যে ওর পেটই ভরতো না। এসব ভাবতে ভাবতে আর গলা দিয়ে খাবার নামেনি। বিছানায় শুয়ে শুয়ে ভাবছে কোনোদিনও কল্পনা করতে পারেনি ও ওর বাবা মায়ের সন্তান না, অন্য কারো সন্তান। এখন বুঝতে পারছে। এই জন্যই ছোটবেলা থেকে এত মানুষ ওকে এত কথা শোনাতো, ওকে সহ্য করতে পারতো না। ওর আহ্লাদীপনা দেখে মুখ ভ্যাংচাতো। তাই হয়তো এত আত্মীয়ের চক্ষু শুলো। হয়তো রাস্তার মানুষ হয়ে রাজপ্রাসাদে থাকার দরুন এমন ভাবনা তাদের। ওদের আর কি দোষ? দোষ তো আমার কপালের। না হয় যে জন্ম দিল তার কাছে কেন থাকতে পারলাম না? কেন বা এই বাবা মায়ের ঔরসজ্জা সন্তান হলাম আমি? কেন এমন দয়ার জীবন পেতে হলো? এমন দয়ার জীবনের জন্য ধিক্কার তোকে তোর। এইসব ভাবতে ভাবতে কান্নায় ভেঙে পড়ে, চিৎকার করে কাঁদছে। বাবা, বাবা, আমি যে 2 দিন ধরে তোমার হাতে খেতে পারি না বাবা। তোমার মেয়ের যে পেট ভরে না। মা, ও মা, কিভাবে তোমাদের ছাড়া থাকবো আমি? কে আমার চুল আঁচড়ে দেবে? দেখো না আমার চুলের কি অবস্থা হয়েছে মা। ও মা, তোমার মতো করে কে আমার খেয়াল রাখবে? আল্লাহ কেন তোমার পেটে আমার জন্ম দিল না? তুমি চিন্তা করো না মা, তুমি চিন্তা করো না মা। কোনোদিন তুহিনকে কষ্ট দিব না আমি। ওর কোনো কিছুতে ভাগ বসাতে যাব না। কোনোদিন ওকে হিংসা করব না, দুষ্টুমি করেও মারবো না মা। মা, আমার খুব কষ্ট হচ্ছে তোমাদের ছাড়া থাকতে। আল্লাহ আমার কারণে এই পরিবারের কোনো সম্মানহানি করো না, কারো কোনো ক্ষতি করো না আল্লাহ। আল্লাহ আমার জীবনের বিনিময়ে হলেও সবাইকে ভালো রেখো। একলা ঘরে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। ও বাড়িতে রায়লা বেগম কবির সাহেব ঠিকমতো করে খাওয়া দাওয়া করছেন না। ওনারা তো জানেন কত আকাঙ্ক্ষার আর আদরের সন্তান তুর। এই বাড়ির প্রাণটাই যেন চলে গেছে। পুরো বাড়ি কেমন নীরব হয়ে আছে। কবির সাহেব একেবারে দুর্বল হয়ে গেছেন মেয়ের চিন্তায়। কি থেকে কি হয়ে গেল? আমার মেয়ের ছোট্ট কোমল মনটা ভেঙে গুড়িয়ে গেল। বিছানায় শুয়ে শুয়ে রায়লা বেগম কাঁদছেন। কবির সাহেব নিজেকে শক্ত করে বলেন, কেঁদো না তুরের মা, অভিমান কমলে ওই ঠিক চলে আসবে। রায়লা বেগম কাঁদতে কাঁদতে বলেন, আসবে না। এটুকুনি মেয়েটার মনটা ভেঙে চুরমার হয়ে গেছে। এ বয়সে কত বড় একটা ধাক্কা সইতে হচ্ছে। আমরা পারলাম না ঢেকে রাখতে। আম্মা প্রথম থেকেই ওকে পছন্দ করেনি। আজ এটা কি করলো? আমার মেয়েকে আমার বুকে এনে দাও। ও যে নিজের যত্ন নিতে পারে না, নিজে চুল বাঁধতে পারে না। তোমার আর ভাইজানের হাতে না খেলে ওর পেট ভরে না। 2 দিন ধরে মেয়েটা আমার পিছে ঘুরে ঘুরে বায়না করে না, আমার সোনাটাকে এনে দাও আমার বুকে। আমি একজন ভালো মা হয়ে উঠতে পারিনি ভালোবাসা দিয়ে ওকে আগলে রাখতে। এভাবে ভেঙে পড়ো না, নামাজ পড়ে দোয়া করো। আল্লাহ দেখছেন সব কিছু, উনি সব কিছু ঠিক করে দিবেন। বিশ্বাস রাখো, উনি যা করেন সব ভালোর জন্য করেন। কাঁদতে হলে আল্লাহর কাছে কাঁদো। উনি চাইলে কেউ কোনোভাবে আমাদের মেয়েকে দূরে রাখতে পারবে না। তুহিন ও বোনকে ছাড়া ভালো নেই। বোনকেও কত ভালোবাসে, বোনের অনুপস্থিতিতে বুঝতে পারছে। আপু তুমি ফিরে এসো, আমি তোমার সব কথা শুনবো। আর কখনো তোমার সাথে মারামারি করব না, চুলে ধরবো না। আমার চকলেট আইসক্রিমগুলো থেকে তোমাকে অর্ধেক দিয়ে দিব আপু। আপু তুমি চলে আসো, আই মিস ইউ সো মাচ আপু। ঠিকমতো খাচ্ছে না, খেলছে না, টিভিতে গেম খেলা সব কিছু বন্ধ করে দিয়েছে। শাহানা বেগম বাড়ির কাজের লোকদের পর্যন্ত হাতে কোনো কাজ উঠছে না। জহির সাহেব একমাত্র আদরের মেয়ের চিন্তার বাড়ির এই পরিস্থিতি দেখে অসুস্থ হয়ে পড়েছেন। তার উপর আত্মীয় স্বজনদের জানাজানির পর তো আর টিকা যাচ্ছে না। কেউ ফোন করে, কেউ বাড়ি বয়ে নানান কথা শুনিয়ে যাচ্ছে। কি ব্যাপার? শুনলাম মেয়ে নাকি বাড়ি ছেড়ে চলে গেছে। দেখো গিয়ে প্রেমিকের সাথে পালিয়েছে নাকি। কেউ আবার বলছে, আগেই বলছি পরই হয়, রক্তই হয়। ঠিকই তো, এতদিন আদর আল্লাহ দিয়ে লালন পালন করছো, বড় হয়ে এখন নিজের সুখের সন্ধানে চলে গেছে, ফিরেও তাকাবে না। কেউ বা বলছেন, এটা তো উছিলা দিয়ে বের হয়েছে। যে দেখো আজকালকার যুগের মেয়েরা যেভাবে স্বাধীনতা দিয়ে আল্লাহ দিয়ে রাস্তায় ছেড়ে দিয়ে বড় করেছো, কার না কার সাথে ভেগেছে, কদিন পর ফষ্টি নষ্টি ঘুরে ফিরে ফেরত আসবে। এক বুজুর্গ মহিলা আত্মীয়া তো লিমিট ক্রস করে ফেলেছেন। বাড়ি বয়ে এসে বলে গেছে, আগেই কইছিলাম তোমগো, কার না কার পাপের ফসল ঘরে আনছো, মুখে চুনকানি না লাগায়। দেখো আজকে আমার কথা সত্যি হয়েছে। অবদ্ধ কোনো কিছু হয় নাকি? যেমন ডি ঘরেতে তেমন ডি হয়। এতদিন তো তোমগো ছাড়াই থাইকা বড় হইয়া লাহন ঘাট ঠিক করছে।
এখন কাজ করা দেখাইয়া গেছে গা। আগে যদি বুঝতা এত কান্দন কান্দন লাগতো না। জহির সাহেব খেপে গেছেন। সুযোগ পেয়ে অনেক বলেছেন। কেমন আত্মীয় আপনারা? সান্ত্বনা দেওয়ার জায়গায় লবণ মরিচের প্রলেপ দিতে এসেছেন। কে বলেছে আসতে? কোনো মানুষ সম্পর্কে জেনে না জেনে এমন নিচু ভাবনা কি করে ভাবতে পারেন? আপনাদের মতো এমন আত্মীয়তা থাকার চেয়ে না থাকা অনেক ভালো। আসতে পারেন। আমার লগে দুর্ব্যবহার কইরা আমার মুখ বন্ধ করবা। 10 জনের মুখ কেমনে বন্ধ করবা? এক জারজ মাইয়া আনছো বাড়িতে, ওই মাইয়া সব ধ্বংস কইরা দিক। চুপ থাকেন, বেরিয়ে যান বাড়ি থেকে, আর কখনো যেন এই বাড়ির আশেপাশে না দেখি। রাত 3টায় ধ্রুব বাড়ি ফিরে। তোর চোখ ডলতে ডলতে কোনো রকমে দরজা খুলে। এলোমেলো চুল, পরনের জামা কুচকে আলুথালু হয়ে আছে। পাজামায় পায়ের কাপড় উপরে, অন্যটা নিচে। ঘুমের তোরে গায়ের ওড়না জড়াতেও ভুলে গেছে। প্রেয়সীর ঘুম ঘুম মিষ্টি মুখশ্রী দেখে এক মুহূর্তে সারাদিনের সব ক্লান্তি দূর হয়ে গেছে। তোর দরজা খুলে ঢুলতে ঢুলতে রুমের দিকে হাঁটা ধরে। ধ্রুব দরজা লাগিয়ে তুরকে ডাকে। তোর খেয়েছিলি? ঘুমে ঢুলতে ঢুলতে বলে, মনে নেই। ধ্রুব হেসে দেয়। নিজের পেটের খবর জানিস না? হাত মুখ ধুয়ে আয়, খাবি আমার সাথে। আমি এখন ঘুমাবো। আগে খাবি পরে ঘুমাবি। খিদে নেই তো, প্লিজ এমন করবেন না, ঘুমাতে দিন। না করলাম কখন? খেয়ে তারপর ঘুমাবি, সিম্পল। এমন বাচ্চাদের মতো করছিস কেন? যা। বাধ্য হয়ে কোনো মতে চোখে মুখে পানি ঝাপটা দিয়ে আসে। ফ্রিজ থেকে খাবার বের করে গরম কর, আমি ফ্রেশ হয়ে আসছি। তুরের ঘুম যেন ও ফুরুত করে উড়াল দিয়েছে। বড় বড় করে ধ্রুবর যাওয়ার পানে চেয়ে আছে। এই রাত দুপুরে আমাকে অর্ডার দিচ্ছেন? কি দিন এলো তোর? অবশ্য ওনার বাসায় থাকছি, খাচ্ছি, এটুকু তো করতেই হবে। ধ্রুব গোসল করে ফ্রেশ হয়ে এসেছে। এসে দেখে ম্যাডাম খাবার গরম করে মুখ ফুলিয়ে বসে আছে। সার্ভ কর, নাকি তাকিয়ে থাকলে তোর পেট ভরবে? তোর মুখ ফুলিয়ে খাবার বেড়ে দিচ্ছে। কথা বাড়াতে চায় না, তাই নিজের জন্যেও নিয়েছে। একে তো ঘুমের 12টা বাজেছে, তার উপর অর্ডার। মেজাজটাই খারাপ করে দিয়েছে। চুপচাপ দুজনেই খাওয়া শেষ করে। দিন কেঁদে চোখ মুখের কি অবস্থা করেছিস? এমন করলে কিন্তু এখানে থাকা যাবে না। এখানে থাকতে হলে আমার কথা মতো থাকতে হবে, সব কিছুতে নিয়মিত হতে হবে, ওকে? আবারও সবকিছু মনে পড়ে যায়। মন খারাপ করে নিচের দিকে তাকিয়ে মাথা নাড়ায়। আচ্ছা। কাল তোকে নিয়ে শপিংয়ে যাব, সকালে রেডি হয়ে থাকিস। সকাল 11টা। ধ্রুব রেডি হয়ে লিভিং রুমে বসে টিভি দেখছে আর অপেক্ষা করছে তুর রেডি হচ্ছে। এমন সময় কলিং বেল বেজে ওঠে। ধ্রুব উঠে দরজা খুলে দেয়। দরজা খুলে তো অবাক। মা, মেজো চাচি, ছোট চাচি, দাদি এসেছে, সাথে ফাহিমও আছে। সকলে হুড়মুড় করে ভিতরে ঢুকে। ওই আমার মেয়েটা কই রে বাবা, ডাক ওকে। বসেন, চাচি অস্থির হবেন না। তোর ফজিলাতুন্নেসা বসেনি। উনি তরতর করে কোন রুমে তুর আছে সে সন্ধানে গেছে। সরাসরি ধ্রুবর রুমে গিয়ে ঢুকে দেখে ধ্রুবর রুমে তুর রেডি হচ্ছে। ওনার মাথায় যেন বাজ পড়ে। বিশ্রী রকমের রাগ উঠে তুরের উপর। রুমে ঢুকে তুরের পিছনে দাঁড়ায়। তুই এইখানে আইসা এই ঘরে থাকছস? তুর পিছনে ঘুরে দাদিকে দেখে চমকে যায়। 2-1 দিন পরে না, মনে হচ্ছে 2-1 বছর পর দেখছে। মনের প্রশান্তি অনুভব করছে। কেমন আছো দাদি? বালা, আর থাকতে দিলি কই? মান সম্মান তো সব ডুবাই দিছস। কেমনে বালা থাকমু? সেদিনের পর তুর বুঝতে পেরেছে ওর দাদি কোনো কারণে ওকে পছন্দ করে না। এতদিন বুঝেনি। ওনার আলাদা চোখে দেখা স্বাভাবিক বলেই মনে করেছে। তবে এখন ব্যাপারটা চোখে লাগছে। কিন্তু ও ওর দাদিকে খুব ভালোবাসে। আমার জন্য মান সম্মান যাবে কেন দাদি? আমি তো পালিয়ে যাইনি, আর আমি তো তোমাদের কেউ না। এটা আমি মানতে পারলেও আমার পুলারা মানতে পারে নাই। পুরা বাড়ির শান্তি নষ্ট কইরা এইখানে একলা এক জোয়ান পুলার ঘরে আইসা উঠছস। আমি কেন শান্তি নষ্ট করব? নষ্ট যেন না হয় তাই তো চলে এসেছি। আর দাদি, তুমি এভাবে বলছো কেন? ধ্রুব ভাইয়া কি অচেনা কেউ নাকি? এটাই তো চিন্তার বিষয়। জোয়ান পুলা, ওর চোখে আমি অন্য কিছু দেখছি। কি আর কমো, যেমন মায়ের জন্ম তেমনই তো হবি। বাপ মায়ের ঠিক নাই। দয়া কইরা আমার পুলার পরিচয় দিছে। না হয় রাস্তায় থাকতি, আর আজকে আমার বাড়ির মান নষ্ট করতেছস। তোর লেগা মানুষ আঙ্গুল তুইলে কথা কইতে পারছে, আর অহন আমার নাতির বদনাম করতে এখানে আইসস। এতদিন কিছু কইতে পারি নাই, আজ তোর লেগা আমার পুলার চোখেও আমি খারাপ হইছি। আর চুপ কইরা থাকমু না। তোর লেগা বাড়ির সবাই এতদিন অনেক মানুষের অনেক কথা শুনছে। আর না, তোর মতো অপয়া বেজন্মা সন্তান যার ঘরে থাকবো কোনোদিন শান্তি হইব না, কোনোদিন না। আল্লাহর দুহাই তোরে, আমার নাতির বদনাম করছিস না। এখান থেকে চইলা যা। কি পরিচয় থাকবি তুই এনে হের ঘরে? সুন্দরী জোয়ান মাইয়া তুই,
এই রূপ দিয়া ওই বিদেশিনীর মতো আর মুখ পুরাইস না। তোর কালা ছায়া আমার নাতির উপরেতে সরাই নে। চইলা যায় এখান থাইকা, আমার পরিবার থেইকা। তোর জন্যে ছোটবেলা থেইকা বাপ মায়ের সন্তান হইয়াও তুহিন বঞ্চিত হইছে আদর ভালোবাসা সব কিছু থাইকা। এতদিন আমার পরিবার তোরে পাইলা বড় করছে, তার কৃতজ্ঞতা স্বরূপ তুই আমার কথাটা রাখ। তোর কাছে একটাই দাবি, চইলা যা আমার পরিবার থেকে দূরে। এসব কথা শুনে তুর হু হু করে কেঁদে ওঠে। এক পর্যায়ে চিৎকার করে কাঁদতে শুরু করে। বেঁচে থাকার ইচ্ছেটা যে একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে। কিভাবে কাছের মানুষগুলো এমনভাবে বলতে পারে? কেমন করে মানুষের মনে এক মুখে এক থাকতে পারে? কিভাবে পারবে সবাইকে ছেড়ে থাকতে? আর পারছে না এই ছোট্ট হৃদয় এত দহন সহ্য করতে। এমনে কাইন্দা কি প্রমাণ করতে চাস? তোর সকলের প্রতি অনেক ভালোবাসা। যদি সত্যিই ভালোবাসস তাইলে চইলা যা। এগুলা যেন কেউ না জানে। আমি তোরে ভুল কিছু কই নাই। তোরে খাওয়ায় পড়ায় বড় কইরা দিছে, এখন নিজের জীবন গইরা নে। আমার পরিবার থেইকা সইরা দাঁড়া। তুরের চিৎকার করে কাদার শব্দে সবাই এসে শেষ কথাগুলো শুনে ফেলে। ধ্রুব রেগে ধমকে ওঠে, দাদি। ফজিলাতুন্নেসা ঘুরে দেখেন পিছনে সবাই দাঁড়িয়ে আছে। উনি একটুও বিচলিত না হয়ে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকেন। সব বলছো তুমি ওকে? আরো আগে যা বলা উচিত আছিল তা এতদিনে বলছি। তোর জায়গাটা ওরে চিনাই দিছি। ভাবতেও কষ্ট হচ্ছে তুমি ওকে এভাবে বলছো। শাহানা বেগম তুরকে জড়িয়ে ধরে আদর করে। কাঁদিস না মা, বাড়ি চল। নিজের কি হাল করেছিস দেখ তো, তোর মায়ের মুখখানি চেয়ে। কারো কথায় কোনো আসে যায় না আমাদের। তুই আমাদের সকলের নয়নের মণি। চল মার, কাঁদিস না। তুরের চোখের পানি বাদ মানছে না, জোরে জোরে কাঁদছে। চলে যাও তোমরা, আমি তোমাদের কেউ না। চলে যাও, আমার কেউ নেই, বাবা মা কেউ নেই, আমি রাস্তার মানুষ। চলে যাও, না হয় আমি আত্মহত্যা করব। যাও তোমরা, আমি আর কারোর দয়া চাই না। আমার ছায়া তোমাদের উপর পড়বে না। মা এমন করিস না, দেখ তোর মায়ের দিকে তোর বাবা তো কিছু বলতেও পারছে না, যন্ত্রণায় দগ্ধ হচ্ছে। মা গো, আমার দাদি বুড়ো মানুষ, ওনার কথা ধরিস না। চল মা আমার, তোকে ছাড়া পুরো বাড়ি যেন খাখা করছে। তোর কাঁদতে কাঁদতে ফ্লোরে লুটিয়ে পড়ে। শাহানা বেগম ধরে রাখতে পারছে না, কাঁদতে কাঁদতে বলে, আমি যাব না, আমি কেউ না তোমাদের। চলে যাও, আর দয়া দেখিও না। এক্ষুনি না গেলে সত্যি সত্যি মরে যাব। ভাবো তোমাদের জন্য আমি মরে গেছি। চলে যাও, না হয় আমি এখান থেকেও চলে যাব। রায়লা বেগমের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। মেয়েরা তো কষ্ট হচ্ছে, চোখে দেখতে পাচ্ছেন না। ননির পুতুলের মতো আগলে রাখা মেয়েটার আজ কি অবস্থা হয়েছে। শাশুড়ির প্রতি খেপে যায়, প্রচণ্ডভাবে উত্তেজিত হয়ে পড়েন। আমি এটা জানতাম যে আপনি ওকে বাড়িতে আনা থেকেই পছন্দ করতেন না, তাই বলে এভাবে আমার মেয়েকে কষ্ট দিবেন ভাবিনি। আপনার কাছে যাই হোক না কেন, ও আমার প্রথম সন্তান, আমার কলিজা, আমার অমূল্য রত্ন। আপনি কি সব জানেন না? কিভাবে পারলেন একজন মা হয়ে আরেকজন মায়ের বুক খালি করতে? আমি আপনাকে কোনো দিন ক্ষমা করব না। তুরের পাগলের মতো প্রলাপ করা ছটফটানি ধ্রুব আর সহ্য করতে পারছে না। ইচ্ছে করছে এক্ষুনি বুকে জড়িয়ে বলতে, কাঁদিস না, আমি সব ঠিক করে দেব। তোর সব কষ্ট আমার, কিন্তু পারছে না। হৃদয়টা যে ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। নিজেকে সামলে পরিস্থিতি সামলাতে ধ্রুব রায়লা বেগমকে বলে, চাচি উত্তেজিত হবেন না, সব ঠিক হয়ে যাবে। ওকে আমি বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসবো বাড়িতে। ফাহিম, চল সবাইকে নিয়ে। ফাহিম ভাইয়ের নির্দেশ মতো সবাইকে নিয়ে বাড়ি চলে যায়। সকলেই বাধ্য হয়ে ফিরে যায়। ফজিলাতুন্নেসা রিনা বেগম মনে মনে খুশি হন এতদিন তুরকে সঠিক জায়গা দেখাতে পেরে। শুধু একটাই চাওয়া, এখান থেকেও যেন বের হয়। সবাই চলে যাওয়ার পর ধ্রুব রুমে যেয়ে দেখে তুর ফ্লোরে শুয়ে হাউমাউ করে কাঁদছে আর আল্লাহকে ডাকছে। ধ্রুব তুরের মাথায় হাত রাখে। তুর চোখ তুলে ধ্রুবর দিকে তাকায়। আদুরে স্পর্শে আবারও কাঁদতে শুরু করে। ধ্রুব মাথায় হাত বুলিয়ে কাঁদতে নিষেধ করে। তুর কান্না বন্ধ করে দাঁড়ায়, ওয়াশরুমে যাবে। 2 কদম এগিয়ে যেতেই মাথা ঘুরিয়ে পড়ে যায়। তৎক্ষণাৎ ধ্রুব ধরে ফেলে। ততক্ষণে তুর সেন্সলেস, কোনো মতে বিছানায় শোয়ায়, চোখে মুখে পানি দেয়। হাত পাগুলো ঠান্ডা হয়ে আছে, হাতে পায়ে ঘষতে থাকে। কোনোভাবে কিছু হচ্ছে না। কেয়ারটেকারকে কল করে ডক্টর আনতে বলে। প্রায় 30 মিনিট সময় লাগে ডক্টর আসতে। তুরকে দেখে ডক্টর বলে, আপনার স্ত্রী খুবই দুর্বল, দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে খুব স্টেজে আছে। পালস রেট স্বাভাবিকের তুলনায় কমে গেছে। ইমিডিয়েটলি শরীরে স্যালাইন দিতে হবে। এভাবে পালস রেট কমে যাওয়ার ভালো না,
তাছাড়া এই বয়সে এমন হলে ওনার হার্টের প্রবলেম হওয়ার রিস্ক আছে। একদিনও তো শরীরে এই অবস্থা হয়নি, খেয়াল রাখেন না। এমন হলে তো যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। উনি যদি এমন দুর্বল থাকে তাহলে বেবি কনসিভ করবে কিভাবে? খুব রিস্ক হয়ে যাবে ব্যাপারটা, তখন খুব প্রবলেম সেভ করতে হবে। ধ্রুব পড়েছে মহা বিপদে। তুর্কি ওর স্ত্রী ভেবে কি থেকে কি বলছে, তবে ডক্টরের কথা শুনে টেনশনে পড়েছে। এমন এর আগেও একবার হয়েছিল। তাই নাকি? তাহলে তো ওনাকে পুরনো সেই ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। কালকে একবার নিয়ে যাবেন। আরেকটা কথা, যতই ডাক্তার দেখান ঠিকমতো খাওয়া দাওয়া করলে আর ঠিকমতো খাওয়া দাওয়া না করলে আর অতিরিক্ত টেনশন করলে আবারও এমন হবে। ডক্টর দেখিয়ে কাজ হবে না। তুরের স্যালাইন চলছে। একটু আগে চোখ মেলে তাকিয়েছিল। উঠতে চেয়েছে, ধ্রুব জোর করে শুইয়ে রেখেছে। শুয়ে থাকতে থাকতে আবারও ঘুমিয়ে পড়েছে। পাশে বসে থেকে ধ্রুব ঘুমিয়ে পড়েছিল। সন্ধ্যা 7টায় ঘুম ভাঙে। উঠে শেষ হওয়া স্যালাইন খুলে ফেলে দেয়। তুরের জন্য খাবার, ওষুধ, ফলমূলের ব্যবস্থা করতে বের হয়। নিজেকে অনেকটাই হাজব্যান্ড মনে হচ্ছে। ধ্রুব খাবার, ওষুধ সব রেডি করে তুরকে ডাকে। চোখ মেলে দেখে ধ্রুব সবকিছু বিছানায় রেডি করেছে। মাথায় ঘাড়ে প্রচণ্ড ব্যথা। ধ্রুব বসতে সাহায্য করতে যায়। তুর বাধা দেয়। এতটা অসুস্থ হয়নি যে আমাকে রোগীর মতো ট্রিট করতে হবে। এই মেয়ের কথা শুনে ধ্রুব চুপ করে দাঁড়িয়ে আছে। যা বাবা, যার জন্য করলাম চুরি সেই বলে চোর। ঠিক আছে, উঠে খেয়ে নে, ওষুধ খেতে হবে, শরীরের যে হাল। তুর আস্তে আস্তে উঠে ফ্রেশ হয়ে আসে, কিন্তু ডান হাতে সুচ ফোটানোর জন্য হাতটা ইজিলি নাড়াতে পারছে না। ধ্রুব ইতস্তত করে বলে, খাইয়ে দিই বলে বোকার মতো তাকিয়ে থাকে। তুর চেষ্টা করে দেখে হাতটা সামান্য ফুলে আছে। উপায় নেই, মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। ধ্রুব যেন এটার অপেক্ষায় ছিল। ঝটপট প্লেট হাতে নিয়ে সুন্দর মতো ভাত মাখিয়ে ছোট একটা দলা ওর মুখে পুড়ে দেয়। তুর বাধ্য বাচ্চাদের মতো মুখে নেয়। দ্বিতীয় দলা মুখে দিতেই গাল বেয়ে চোখের পানি পড়তে থাকে। আবার কি হলো? কাঁদছিস কেন? জানিস না খেতে বসে কাঁদতে নেই? এ কথা শোনার পর তুর আরো বেশি কেঁদে ওঠে। না, বন্ধ কর। এটাকে বুঝি বলে রক্তের মিল। আপনার মাঝেও আমি বাবার ছায়া দেখতে পাচ্ছি। বাবাও খেতে বসে কাঁদলে এভাবে বলে আর মুখে তুলে খাইয়ে দেয়। বোকা মেয়ে, তুই যে তোর বাবার কার্বন কপি, তাই তো এসব মনে রেখেছিস। এখন চুপ করে সবটা শেষ কর। আমার ক্ষুধা পেয়েছে খুব, দুপুরে খাওয়া হয়নি। তুর চুপচাপ খেতে থাকে আর চোখ দিয়ে অনবরত পানি পড়তে থাকে। ওর বাবা বড় আব্বুর হাতে খেতে পারছে না, তাই দুদিন ধরে খেয়ে তৃপ্তি পাচ্ছে না। ধ্রুব খাইয়ে দিচ্ছে বলে খাচ্ছে, না হয় খেতেই পারতো না। এদিকে ধ্রুব তুরের এটো খাবার খেতে নিজেকে সংবরণ করতে না পেরে আর ওর এই অবস্থা দেখে ওর মুড চেঞ্জ করতে একদলা ভাত চুপ করে নিজের মুখে চালান করে দেয়। তুর ভ্যাবাচাকা খেয়ে যায়। কি হলো? এভাবে তাকিয়েছিস কেন? ভাতই তো খেলাম। ইঁদুরের বিষ যেভাবে ভাত চিবোচ্ছিস, পেটের ভেতর থাকা পোকারা আমাকে চিবিয়ে খেয়ে নিচ্ছে। বাই দ্য ওয়ে, আমার হাতের মাখানো ভাতটা কিন্তু খুব টেস্টি। আজ বুঝলাম। হঠাৎ করে যেন তুরের মধ্যে লজ্জা ভর করেছে। সঙ্গে সঙ্গে মাথা নিচু করে ফেলে, কিন্তু পরক্ষণেই দাদির কথা মনে পড়ে যায় আর বলে, আপনি খান, আমি আর খেতে পারবো না। ধ্রুব নাছোড়বান্ধা হয়ে জোর করে সব খাবার খাওয়ায়, নিজের খাবারটাও শেষ করে। তারপর ওষুধ খাইয়ে শান্ত হয়। প্রতিদিন কমপক্ষে 2-3টে খাবার স্যালাইন খাবি, আমি থাকি বা না থাকি। কি বল? আচ্ছা ভাইয়া। ধ্যাত, ভাইয়া রেখে মুডটাই চেঞ্জ করে দিল। কেমন একটা হাজব্যান্ড ফিরে আসছিল, ফিরের 12টা বাজিয়ে দিল। শুনুন। হ্যাঁ বল। আপনি একটু জিসান ভাইয়ার সাথে আমাকে দেখা করিয়ে দিতে পারবেন? কেন? আসলে ওনারা তো বিয়ের কথা বলেছিল, এখন সব জেনে আমাকে বিয়ে করবে কিনা জিজ্ঞেস করব। আমার মতো রাস্তার মেয়েকে ভদ্র ঘরের পরিচয় দিতে পারবে কিনা জিজ্ঞেস করব। নইলে যাকে তাকে একটা দেখে বিয়ে করে নেব। রাস্তার মানুষ হয়ে থাকতে চাই না, আমার একটা পরিচয় চাই। একটা চাকরি জোগাড় করতে বের হব। কি সব আবল তাবল বলে যাচ্ছিস? মাথা ঠিক আছে? না, ঠিক আছি। আমি আপনার এখানে থাকতে পারবো না। পারলে বলুন, না হয় কালকেই আমি এখান থেকে চলে যাব। আমি আমার জন্য আপনার কোনো ক্ষতি করতে পারবো না। কেউ আমার জন্য আপনার বদনাম করুক, সেটা চাই না। পাগলামি বন্ধ কর। তুই কোথাও যাবি না। আমি থাকতে তোর দায়িত্ব নেওয়ার জন্য কাউকে বিয়ে করতে হবে না। আর আল্লাহ না চাইলে আমার ক্ষতি করা কারো বাপের সাধ্যি নেই। কখনো না। আপন জনরাই ছাড়বে না, আর কি পরিচয় থাকবো? আসলেই তো মানুষ কি ভাববে? আপনার কত সুনাম, আমি আপনার লাইফে দাগ লাগাতে পারবো না। আমার তো কোনো পরিচয়ই নেই, পরিচয় ছাড়া কোথাও থাকতে পারবো না। কে বলেছে নেই? সময় হলে দেখা যাবে। তোর সব দায়িত্ব আমার, তোর সব কষ্ট আমার। আর একটাও কথা না, ঘুমা, কোথাও যেতে দেব না।
পরের দিন আগে সেই ডক্টরকে দেখাতে হাসপাতালে যায়। তুর যেতে চায় না, ধ্রুব জোর করেই নিয়ে যায়। শপিং মল থেকে একেবারে তুরের প্রয়োজনীয় সব কিনে বাসায় ফিরে। আজকে ধ্রুব তুরের জন্য রান্না করছে রেসিপি মোরগ পোলাও। ইউটিউব দেখে দেখে বেচারা হাত পুড়িয়ে রান্না করছে। তুর রুমে বসে আছে, বারবার দাদির কথাগুলো মনে হচ্ছে আর কান্না পাচ্ছে। অনলাইনে কয়েকটা জবের সন্ধান পেয়েছে, যেহেতু কোয়ালিফিকেশন বেশি নেই তাই সামান্য বেতনের চাকরি। আগামীকাল ধ্রুবর ফ্লাইট আছে, তখন যে ইন্টারভিউ দিয়ে আসবে আর একটা থাকার জায়গা খুঁজবে। হঠাৎ জিসানের কথা মনে হলো। ধ্রুব কখনো যেতে দিবে না, আর জিসানের সাথেও কথা বলবে না। বেশ ভালোভাবেই বুঝতে পারছে যা করার ওকেই করতে হবে। পাশের রুম থেকে ধ্রুবর ফোন নিয়ে জিসানের নাম্বারে কল দেয়। ফোন তুলে জিসান তুরের কথা শুনে অবাকের পর অবাক হচ্ছে। কয়েকবার দেখা একটা পুচকে মেয়েকে বলতে প্রায় 2 মাস ধরে নিজের সাথে লড়াই করছে। সে আজ যে সে এই প্রস্তাব করছে, তাহলে কি ধ্রুব এখনো কিছু বলতে পারেনি? আমার যদি এই অবস্থা, তো আমার বন্ধুর কি হাল হবে? আর কথা শুনে তো নর্মাল ইস্যু লাগছে না, এই মেয়ে তো সিরিয়াস। এইবার ধ্রুব না পারলে কোনো ছাড়াছাড়ি নেই। শুনছেন আপনি বিষয়টি জানান আপনার ফ্যামিলিকে। আমি যে কোনো সময় হ্যাঁ অথবা না শোনার জন্য প্রস্তুত আছি। আর যেটা জানাবেন আজকের মধ্যে জানাবেন প্লিজ। কালকে আমি অন্য কোথাও চলে যাব কাজের সন্ধানে। কার সাথে কথা বলছিস? থতমত খেয়ে যায়। কারো সাথে না। হাত থেকে ছো মেরে ফোনটা নিয়ে যায়। স্ক্রিনে থাকা জিসানের নামটা দেখে চোখ মোটকে তুরের দিকে তাকায়। তুর নিচের দিকে তাকিয়ে ঢোক গিলে। পরে কথা বলছি তোর সাথে। ধ্রুবর রাগান্বিত মুখ দেখে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মোবাইলটা বিছানায় ছুঁড়ে ফেলে। তুরের সামনে দাঁড়ায়, একদম খুব কাছাকাছি। তুর প্রচন্ড ভয় পাচ্ছে। ধ্রুব ওর মুখ উঁচিয়ে চোখে চোখ রাখে। আমার উপর কোনো আস্থা নেই তাই না? কি হলো? আর কি করলে বুঝবি আমি তোর পাশে আছি সব পরিস্থিতিতে? তুরের দু বাহুতে জোরে চেপে ধরে। কথা বল, বিয়ে করা শখ জেগেছে না? খুব বিয়ে করছিস? দাঁড়া, বিয়ে করা দেখাচ্ছি তোকে। ধ্রুব ওকে ছেড়ে দিয়ে বাসা থেকে বের হয়ে যায়। তুরের ছলছল চোখ বেয়ে শ্রাবণের ধারা বইতে শুরু করে। এছাড়া কী বা করার আছে? আপনি আমার ভাগ্যে নেই। আপনার থেকে দূরে থাকাই আমার ভাগ্যে আছে, তাই তো কোনো না কোনো কারণে দূরে সরে যাচ্ছি। জিসান ফোন করে সবকিছু ধ্রুবকে বলে। তুর কাজের সন্ধানে আছে, কালকে চলে যাবে। আর কতটা সিরিয়াস সেটাও বলে। ধ্রুব বুঝতে পারছে কাজের জন্য সবসময় বাসায় থাকতে পারবে না, আর এই মেয়েকে আটকেও রাখতে পারবে না। একটা স্টেপ নিতেই হবে এই মেয়েকে আর সবাইকে চুপ রাখার জন্য। দোস্ত, তুই একটু হাবিব, জাইন, পলাশ ওদের নিয়ে ইমিডিয়েটলি আমার সাথে দেখা কর। কেন, কি হয়েছে? দেখা কর বলছি। ধ্রুবর রান্না করা মোরগ পোলাও যেভাবেটা সেভাবেই পড়ে আছে। দুপুরে আর কারো খাওয়া হয়নি। তুর সারাদিন কেঁদে কেঁদে পার করেছে। নিজের ভাগ্যের নির্মমতা মেনে নিতে পারছে না। কি করবে, কি করা উচিত ভেবে দিশেহারা। জীবন যে কোন দিকে ওকে ধাবিত করছে ধ্রুবর ব্যাকুল হওয়ার কারণ খুব ভালো মতোই বুঝতে পারছে। আগে যদি ও 100 থেকে 10 ভাগ এক হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু এখন তাও নেই। আগের কারণের চেয়ে এখনকারটা অনেক স্ট্রং। যে করেই হোক কালকের মধ্যেই চলে যেতে হবে মনস্থির করে নেয়। সন্ধ্যা 6:30। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। চোখ মুছে নিজেকে কিছুটা স্বাভাবিক করে, ভাবে হয়তো ধ্রুব এসেছে। দরজা খুলে দেয়, দেখে কতগুলো নতুন মুখ। ঠিক নতুন না, 3-4 বছর আগে এনাদের খুব আসা যাওয়া ছিল রায়হান বাড়িতে। ধ্রুবর ফ্রেন্ড হাবিব, জাইন, পলাশ ও জিসান। সবাইকে দেখে খানিকটা আনইজি ফিল করছে। কোনো মতে সবার উদ্দেশ্যে সালাম দিয়ে ভিতরে চলে যায়। সবাই লিভিং রুমে বসে, সকলে ধ্রুবর ফ্রেন্ড, তবে সঙ্গে একজন হুজুর মতো লোক আছেন। তুর ওনাদের হঠাৎ আগমনের ব্যাপারটা স্বাভাবিকভাবে নিতে পারছে না। আর হুজুর লোকটাকে দেখে কেমন যেন লাগছে, তবু চুপচাপ রুমে বসে থাকে। প্রায় আধা ঘন্টা পরে জিসান দরজায় নক করে। তুর বের হয়। জি ভাইয়া। চলো আমার সাথে। জিসানের সাথে ঘর ভর্তি মানুষের সামনে যেতে বলায় এবার আরো বেশি আনইজি ফিল করছে। নিজেকে সংযত করে জিসানের পিছু পিছু যায়। লিভিং রুমের পরিস্থিতি স্বাভাবিক লাগছে না তুরের কাছে, কেমন যেন থমথমে। হুজুর গোছের লোকটা কিছু লেখালেখি শেষ করে একটা কাগজ বাড়িয়ে দেয় ধ্রুবর দিকে। জিসান ধ্রুবর পাশের খালি জায়গা দেখিয়ে তুরকে বসতে বলে। অবুঝ তুর মাথা নিচু করে আর চোখে সবার দিকে তাকিয়ে ধ্রুবর থেকে কিছুটা দূরত্ব রেখে বসে। ধ্রুব কাগজে সাইন করে তুরকে বলে, সাইন কর। কিসের কাগজ এটা? রেজিস্ট্রি পেপার। অবাক হয়ে তাকিয়ে আছে। কি? হ্যাঁ, তোর আর আমার। সাইন কর। পাগল হয়ে গেছেন? হ্যাঁ হয়েছি, তোর বাড়াবাড়িতে পাগল হয়েছি। এটা কোনোদিনও সম্ভব না। বলেই উঠে চলে যেতে নাই। ধ্রুব খপ করে হাত ধরে টেনে বসায়। এত কথা শুনতে চাই না, সাইন কর। দেখুন, সবার সামনে সিন ক্রিয়েট করতে চাচ্ছি না, ছাড়ুন। আপনাকে আমি বিয়ে করব না। কেন? কেন বিয়ে করবি না? কোন দিক দিয়ে তোর অযোগ্য আমি? জানেন না কেন? অভাব আছে নাকি কারণের? 3 বছর আগে কি করেছিলেন ভুলে গেছেন? সেজন্য অনেক শাস্তি ভোগ করেছি। এটা ছাড়াও কারণের অভাব নেই। আমি একটা রাস্তার মেয়ে, কোনো পরিচয় নেই আমার। কোনো দিক দিয়ে আমি আপনার যোগ্য নই।
এই পৃথিবীতে আমার যোগ্য হওয়ার অধিকার একমাত্র তোর আছে। একমাত্র তুই আমার যোগ্য, অন্য কেউ এ জায়গা নিতে পারবে না। কোনো পরিচয় দেখার দরকার নেই আমার, তোর পরিচয় আমি, আর এটাই যথেষ্ট। আমি তো আপনাকে জিসান ভাইয়ার কথা বলেছিলাম। জিসান ভাইয়ার সাথে বিয়েতে কোনো আপত্তি নেই। সবাই এতক্ষণ ওদের দিকে তাকিয়ে থাকলেও এখন জিসানের দিকে তাকায়। জিসান চোখ বড় বড় করে ঢোক গিলে, ধ্রুব চোখ মোটকে তাকায়। জিসান আমতা আমতা করে বলে ওঠে, কিন্তু তরিন, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমি আর একটা কথাও শুনতে চাই না। এটা তোর আমার সবার জন্য ভালো। কিন্তু এত ভালো আমার চাই না। পারবো না আমি আপনাকে বিয়ে করতে। বাড়ির সবার মনে আর আঘাত দিতে চাই না। ফোন সামনে ধরে বলে, ইনি চাইলেও পারবি না। ফোনে তাকিয়ে দেখে কবির সাহেব তুরের বাবা। তুর বাবাকে দেখে কেঁদে দেয়। কবির সাহেব বলেন, মা, আমার কেঁদো না। আমার তোমার চোখের পানি যে আমার সহ্য হয় না। অনেক দিনের ইচ্ছা আমার মেয়েকে এমন সুযোগে একটা ছেলের হাতে তুলে দেব। ধ্রুব চেয়ে ভালো আর কেউ হতে পারবে না মা। যা রাজি মা, হয়ে যা মা। আল্লাহ যা করে ভালোর জন্য করে। আমারও একটা কথা রাখো মা, তোমাকে জন্ম দিইনি তাই বলে কি আমি তোমার বাবা না? অনুমতি প্রদানের সেই অধিকারই কি নেই আমার? তুর হু হু করে কেঁদে ওঠে। কাঁদে না মা, সাইন করো। আমি দেখি আমার ছোট্ট মেয়েটা আজ কত বড় হয়ে গেছে। আজকে তার বিয়ে দিচ্ছি। ধ্রুব কলম বাড়িয়ে দেয়। তুর বাবার দিকে তাকায়। উনি ইশারায় নিতে বলেন। তুর কাঁদতে কাঁদতে হাতে কলম তুলে নেয় আর কাপা কাপা হাতে রেজিস্টার পেপারে সাইন করে দেয়। কাজী সাহেব বাকি ফর্মালিটিও শেষ করেন। বিয়ে সম্পূর্ণ হয়। কবির সাহেব বলেন, বাবা, আজকে থেকে আমার পুতুল বউ। সত্যি সত্যি তোমার তারার দেশ থেকে এনে তোমার আকাশের তারা করে দিলাম। বলেই হেসে দেন। ধ্রুব হেসে দেয়। তুর ছাড়া সকলেই হো হো করে হেসে ওঠে। কখনো আমার মেয়েটাকে কষ্ট দিও না বাবা। সুখ শান্তিতে আমার মেয়েটার জীবন রঙিয়ে দিও। ইনশাআল্লাহ চাচা, আজকে থেকে ওর সব দুঃখ কষ্ট আমার। আমাকে স্পর্শ করে ওর কাছে যেতে হবে। আজকে থেকে ও আমার পরিচয় পরিচিত হবে সব জায়গায়, সবার কাছে। তুরের চোখ বেয়ে পানি পড়ছে। কান্না যেন বন্ধ হওয়ার নাম নেই। এখনো বিশ্বাস করতে পারছে না কি হয়ে গেল ওর সাথে। বিশ্বাস করতে পারছে না সত্যি সত্যি ওর বিয়ে হয়ে গেছে, তাও আবার ধ্রুবর সাথে। ধ্রুবর বন্ধুরা সবাই মিষ্টি মুখ করে, তুরকে খেতে বলে, কিন্তু তুর পাথরের মতো বসে আছে আর ভাবছে ওর জীবনটা কেমন যেন ছন্ন ছাড়া লাগছে। নিজের উপর নিজের কোনো নিয়ন্ত্রণ নেই। কেমন যেন সব নিজে নিজে হয়ে যাচ্ছে। ধ্রুব তো খুব খুশি। আসমানের চাঁদ হাতে পেয়েছে। খুশিতেই 2-3টে মিষ্টি খেয়ে ফেলেছে। খুশিতে অকারণেই হাসতে ইচ্ছা করছে। মুখ থেকে যেন হাসিটা সরছেই না। খুশিতে জিসানকে ওকে জড়িয়ে ধরছে বন্ধুরা। এমনকি জিসানও খুশি ধ্রুবকে দেখে, ধ্রুবর প্রাপ্তি দেখে। পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস পাওয়ার মতো অনুভূতি হচ্ছে ধ্রুবর। বারবার তুরের দিকে তাকাচ্ছে। অবশেষে এই খাটতারা মেয়েটা আমার বউ। আজকে মনে হচ্ছে এই ঘটনাটা জানাজানি হয়ে ভালোই হয়েছে, না হলে এত তাড়াতাড়ি ওকে পাওয়া যেত না। ইচ্ছে করছে তুরের হাত ধরে বলতে, আমার হৃদয়ের রঙে রাঙিয়ে দিব তোকে। হৃদয়ের সব ভালোবাসা উজাড় করে তোর সব দুঃখ ভুলিয়ে দিব বউ। শুধু একটু ভালোবাসতে দে আমাকে। সবাই চলে গেছে, কিন্তু তুর এখনো মূর্তির মতো বসে আছে। ধ্রুব দুপুরে রান্না করা খাবারগুলো গরম করে একটা প্লেটে নিয়ে আসে। তুরের পাশে বসে ছোট এক গ্রাস ওর মুখের সামনে তুলে ধরেছে। তুরের কোনো হেলদোল নেই। কাঁধে হাত দিয়ে ধাক্কা দেয়। কি হলো, খাচ্ছিস না কেন? সারাদিন পেটে কিছু পড়েনি। কালকে আবার আমার ফ্লাইট আছে, ঘুমোতে হবে। এটা শুনে তুরের পিলে চমকে ওঠে। খাবো না আর আপনার সাথে ঘুমাবো না। তোকে কে বলেছে আমার সাথে ঘুমাতে? বেশি বুঝিস? হাঁ কর। তুর চুপ করে নিচের দিকে তাকিয়ে বসে থাকে। কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে ধ্রুব বিরক্ত হয়ে যায়। এই মেয়ে একদমই কথা শুনে না। বা হাত দিয়ে গালে চেপে ধরে ডান হাতের খাবারটা জোর করে মুখে ঢুকিয়ে দেয়। যে যেমন তার সাথে তেমনই করতে হয়। এতদিন কিছু হলেই অধিকার দেইনি করেছিস। এখন অধিকারের সার্টিফিকেট নিয়েছি। কারো কোনো কথা, কোনো বারণ শুনবো না। অনিয়ম হলেই বিভিন্ন লেভেলের থেরাপি দিব। বিয়ের জন্য খুব লাফিয়েছিলি, এখন স্বামী সংসার কি জিনিস বুঝিয়ে দেব। এগুলো বলছে আর জোর করে ওর মুখে খাবার দিচ্ছে। তুরের কোনো নিষেধ শুনছে না, মাঝে মাঝে নিজেও খাচ্ছে। বড় সাহস, চিন্তা করা যায়? জিসানকে বিয়ে করার কথা বলে, শুধুমাত্র চাচার মেয়ে বলে, আর চাচাকে বলেছি তাই। না হয় এতক্ষণে বুঝতি ধ্রুব কি জিনিস। তোর বিছানায় বসে বসে ভাবছে বিয়ের বিষয়টা বাড়িতে জানাজানি হলে কিভাবে নিবে। পুরো কেলেঙ্কারি হয়ে যাবে, সব দোষ ওর ঘাড়ে পড়বে। হয়তো ও বাড়ির কেউ কখনো কোনো সম্পর্ক রাখবে, দূরে থাক, কথাই বলবে না। বাবা কিভাবে সব জেনে বুঝে বিয়েতে রাজি হলো। ধ্রুব রুমে ঢুকে দেখে তুর চিন্তায় মগ্ন। গলা খাকারি দিতেই তুরের ধ্যান ভাঙে। ধ্রুবকে এত রাতে এই রুমে দেখে খানিকটা ভড়কে যায়। আপনি এই রুমে? কেন? আমার বাড়ি, আমার ঘর আসাতে পারবো না?
হেয়ালি না করে কেন এসেছেন সেটা বলুন। ধ্রুব তুরের কানের কাছে ঝুঁকে স্লো ভয়েসে বলে, বউয়ের সাথে বাসর করতে। কথাটা যেন কানের মধ্যে একদম ঝাঝা লাগিয়ে দিয়েছে। ছিটকে দুহাত দূরে সরে যায়। ধ্রুব হেসে দেয়। চার্জার নিতে এসেছি। চার্জার নিয়ে চলে যায়। পরের দিন ওই বাড়িতে ফজিলাতুন্নেসা মরা কান্না জুড়ে দেয়। ওনাকে সান্ত্বনা দিচ্ছে ওনার ছোট বৌমা রিনা বেগম। এটা কি করলো গো বউ? আমি তো এইটার বই পাইতাছিলাম। আমার ভাই যে সেমরির প্রতি দুর্বল আমি আগেই টের পাইছি গো। হের লাইগাই তো এই সেমরির বিয়ার লাইগা জোর দিতাছিলাম, আল্লাহ আল্লাহ করতাছিলাম কবে এই আপদ বিদায় হইব। এটা কি করলো? সবাই লিভিং রুমে বসে আছে। ফজিলাতুন্নেসা রিনা বেগম ডাইনিং স্পেসে চেয়ারে বসে কান্নাকাটি হাই হুতাশ করছে। কবির সাহেব কিছুক্ষণ আগে কথাটা সকলকে জানিয়েছে। সকলে অবাক, কারো মুখে কোনো রানি, শুধু ওই দুজনের চেঁচামেচি ছাড়া। কবির সাহেব বলেন, ছোটবেলা থেকেই ইতুরের প্রতি দ্রুপ্তর কেয়ার আর ভালো লাগতো। ওই কেয়ারটা তুরের প্রতি আর সবার থেকে আলাদা মনে হতো। তুরের প্রতি ওর টান দেখে তখন থেকে আমার ইচ্ছা ছিল যদি ওরা দুজন চায় তাহলে ওদের 4 হাত এক করব। কিন্তু দিন দিন দুজনের দূরত্ব বাড়ে। ওদের আচরণে তেমন কিছু পাইনি। তখন মনে থাকা ইচ্ছাটা ধামাচাপা পড়ে যায়। কিন্তু গতকাল ধ্রুব আমাকে ফোন দিয়ে বলে, চাচা আমার কথাগুলো দয়া করে মনোযোগ দিয়ে শুনবেন। আম সিরিয়াস। আমি বুঝতে শিখেছি পর থেকে তুরকে পছন্দ করি, মানে আমি তুরকে ভালোবাসি। সেই ছোট্টবেলা থেকে আমি শুধু ওকে ভালোবেসে এসেছি। ওর চোখের পানি, ওর কষ্ট দেখে আমার সহ্য হচ্ছে না। চাচা আমি ওর দায়িত্ব নিতে চাই, সারা জীবনের দায়িত্ব। সুখ দুঃখের সঙ্গী হতে চাই, ওর পরিচয় হতে চাই, একটা ভরসার জায়গা হতে চাই এবং ওকে বিয়ে করতে চাই। আর সেটা আজকেই। প্রথমে আপনাকে বলছি, এখনও আপনার মেয়েকে জানাইনি। আমি এটা খুব ভালো করে জানি আপনি না চাইলে কখনো ওকে পাওয়া সম্ভব না। জানি না ওকে রাজি করাতে পারবো কিনা, তবে এটা জানি আপনাকে ছাড়াও বিয়ে করবে না। আর ওকে না পেলে জীবনে কাউকে বিয়ে করব না। দয়া করে আমার কথাগুলোকে গুরুত্ব সহকারে নেবেন। আরও আগেই বলতে চেয়েছি কিন্তু সময়ের সুযোগ হয়ে ওঠেনি। যদি কোনোভাবে তুরকে হারাতে হয় আমার ছায়া আপনারা কখনো দেখতে পাবেন না। তুর কাজের সন্ধানে আছে, যে কোনো সময় এখান থেকে চলে যাবে। তাই যা করার আজকেই করতে হবে। 5 মিনিটের মধ্যে আমাকে আপনার ডিসিশন জানান। আমিও দেখতে চাই বিয়ের পর কে আবার বউকে কষ্ট দেয়। কথা শুনে আমি আমার মেয়ের জন্য আসমানের চাঁদ হাতে পেয়েছি। আমার মেয়েটা খুব দুঃখী ভাইজান, খুব দুঃখী। তাই আপনার অনুমতি ছাড়াই আমি মত দিয়ে ফেলেছি। স্বার্থপরের মতো তুর্কে রাজি ভাইজান, হাত জোর করে করছি আমার মেয়েটা একটু সুখের মুখ দেখতে দিন। জন্ম থেকে মেয়েটা পরক পালি, একটুকু বয়সে অনেক বড় আঘাতের সম্মুখীন হয়েছে। আমার সহায় সম্পদ, টাকা পয়সা যা কিছু আসে সব আমি ধ্রুবকে দিয়ে দেব ভাইজান। তবুও আমার মেয়ের যে কষ্ট মুক্তি পেতে দিন। ছলছল চোখে বড় ভাইয়ের হাত ধরে কথাগুলো বলেছেন। রায়লা বেগম স্বামীর এমন ভিক্ষুকের মতো সর্বস্ব দিয়ে চাওয়া দেখে কেঁদে ফেলেন। লিভিং রুমের উপস্থিত সবারই চোখ টইটুম্বর অবস্থা। জহির সাহেব আর শাহানা বেগমের মুখ দেখে বোঝা যাচ্ছে না তাদের মনের খবর। ফজিলাতুন্নেসা সকলের মাঝে কবির সাহেবের সামনে এসে দাঁড়ান। তুই রাস্তার একটা মাইয়ার লেগা তোর বংশের প্রথম পোলার কপাল পোড়াইলি? ওই জারজ মাইয়ার লেগা কেমনে করলি এটা তুই? তোর বুক কাঁপে নাই? ওই মাইয়া তো রূপ দেখাইয়া আরো আগে থেকেই বশ করতে চাইছে। তুই কেমনে নিজের রক্তের সাথে বেইমানি করলি? কি জাদু করছে তোরে, তোর বউরে? নিজের পুলার কথা ভাবস না মানলাম, কিন্তু অহন আমার আরেক নাতির জীবন ধ্বংস করতে উইঠা পইরা লাগছস। আমি সবাইরে বইলা দিতাছি এই বিয়া আমি মানি না। ওরে অন্য কথাও বিয়া দাও। ধ্রুবরে অনেক বড় ঘরে বিয়া করামু। ওই অপয়া মাইয়া আমার দাদা ভাইয়ের জীবনটাও ধ্বংস কইরা দিব। কবির সাহেব মাথা নত করে থাকে। নিজের মায়ের কথা শুনে বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। তুরকে এ বাড়িতে আনার পর থেকে মায়ের সাথে মধুর সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। জহির সাহেব মাকে অনেকটা ধমকের সুরে বলে, আমি কাউকে কিছু বলছি না বলে তোমাদের যা খুশি বলে যাচ্ছ, ভেবে যাচ্ছ। বড় হয়েছি বলে কি কেউ আর আমাকে বাড়ির মাথা ভাবো না নাকি? সে যাই হোক মা, তোমাকে আমি কিছু বলতে চাই না, মানে আমার মুখ দিয়ে কিছু বের হচ্ছে না। তোমাকে কি বললে যে তুমি বুঝবে আমি জানি না। আর কবির, তোর অনেক টাকা হয়েছে না? একটু কি নামধাম কামালি এখন আমাকে টাকা দেখাচ্ছিস? আমার ছেলেকে টাকা দিয়ে কিনতে চেয়েছিস? ভাবতে অবাক লাগছে আমার বাড়িটা কি হয়ে গেছে। ভাইজান, আমার কথাগুলো
তুমি অন্যভাবে নিও। ভুল আমি করেছি, তোমাদের অনুমতি না নিয়ে যা বলার আমাকে বলো। আমার দুঃখী মেয়েটা কিছু বলবে না। তখন থেকে তোর মেয়ে করছিস। ও বুকে হাত দিয়ে বলতো, কোনোদিন ওকে আমি নিজের মেয়ে ছাড়া অন্য কিছু ভেবেছি? কবির সাহেব নত মাথা তুলে ভাইয়ের দিকে তাকায়। ভাবলি কেমন করে তোর জন্য আমি তোর টাকা পয়সা ধন সম্পদ দেখবো? আরে ও যে আমার কলিজার একটা অংশ। আমি সবসময় চাইতাম এমন একটা ছেলে তোরের জন্য, যাকে আমাদের বাড়িতে রাখতে পারবো, যেন মেয়েটাকে চোখের সামনেই রাখতে পারি। কিন্তু তোদের বলতে পারিনি। যদি তোরা ভুল বুঝিস, ঘর জামাই ভেবে অসম্মানজনক ভাবিস, যদি ভাবিস যে অন্যের সন্তান ভেবে এমন অসম্মানজনক কথা বলছি, তাই সাহস হয়নি। তবে ধ্রুবর মনে যে এইসব আছে আমি ঘোরাঘরেও টের পাইনি, তাহলে আমার মাকে আমি এত কষ্ট পেতে দিতাম না। জহির সাহেব হতভম্ব কবির সাহেবকে টেনে তুলে কোলাকুলি করেন, সাথে সামির সাহেবকেও ডেকে নেন। আজকে খুশির দিন, আমরা নতুন সম্পর্কে জুড়েছি রে। আমরা আজকে থেকে পিআই একজন আরেকজনের পিআই হয়েছি রে। কোলাকুলি না করলে হবে নাকি? কবির সাহেব এখনও বিশ্বাস করতে পারছেন না যে এত সহজে বড় ভাই বিষয়টা মেনে নিয়েছে। খুশিতে কবির সাহেব চোখ ভিজে গেছে, চশমা খুলে চোখ মুছছেন। রায়লা বেগমও আনন্দের অশ্রু বিসর্জন দিচ্ছেন। জহির সাহেব স্ত্রীর দিকে ঘুরে অপরাধীর মতো তাকান। শাহানা বেগম বলে ওঠেন, আপনি কি এখন আপনার ভাইয়ের মতো আমাকে স্বার্থপর ভাবছেন? ওরা আমার মেয়ে, আমার ছেলে, ওদের খুশি আমার খুশি। মিষ্টি আনেন গিয়ে, বাড়িতে সুখবর দিচ্ছেন, অথচ এমন খালি মুখে। লিভিং রুমের সকলে হেসে ওঠে। সবার মন থেকে যেন এই কয়দিনের দুঃখগুলো এক নিমিষে উধাও হয়ে গেছে। করিডোরে দাঁড়িয়ে ফাহিম, তুহিন, শাহিন, মাহিন সব শুনছিল। বড়দের কথা শুনে ইয়ে বলে চিল্লিয়ে ওঠে। সকলেই এই খুশির মুহূর্তে শুধু কালো আধার নেমে আছে ফজিলাতুন্নেসা ও রিনা বেগমের মুখে। এনাদের মনে হচ্ছে বাকিরা তাদের চোখেই দেখছে না। ফজিলাতুন্নেসা প্রচণ্ড ক্ষোভে ফেটে যাচ্ছে। এমন সন্তান জন্ম দিয়েছে ভেবে নিজের প্রতি নিজে আরও বেশি রাগান্বিত। সবাই মিলে সিদ্ধান্ত নেয় ওদেরকে এক সপ্তাহের মধ্যে এ বাড়িতে নিয়ে আসবে, আর কারো কোনো বাধা শুনবে না। তারপর এ মাসের শেষের দিকে বড় করে অনুষ্ঠান করে দাঁড়িয়ে থেকে পুনরায় বিয়ে দিবে। বাড়ির বড় ছেলে আর অপরদিকে একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। এদিকে ধ্রুবর ফ্লাইট আছে, তাই সকালে তুরকে বাসায় একা রেখে চলে গেছে। আজকে ওর বাসায় না আসার সম্ভাবনা বেশি। ভাবছে, ইস, নতুন বিয়ে করলাম, কই একটু বউয়ের সাথে ভরপুর রোমান্স করব, তার জো নেই। বউটা যেমন কাজটাও তেমনি, তবু মনের বিরুদ্ধে যেতে হয়। ঘরে বসে থেকে তুর বোর হচ্ছে, তাই নিজে নিজে রান্না করার চেষ্টা করছে। ভাত রান্না করতে কোনো প্রবলেম হয়নি, কারণ মাকে দেখেছে কুকওয়্যারে রান্না করতে, তাই ভাতের মার গলানোর ঝামেলা ছাড়াই রান্না করে ফেলেছে। সমস্যা হয়েছে মুরগি রান্না করতে গিয়ে। ইউটিউব দেখে পারবে ভেবেছে, কিন্তু যত দেখছে ততই কঠিন মনে হচ্ছে। অনেক ভেবেচিন্তে মাকে কল দেয়। ফোন তুলে শাহানা বেগম সালাম দিয়ে কিছু জিজ্ঞেস না করে সরাসরি বলে, মুরগি কিভাবে রাখতে হয় বলে দাও। শাহানা বেগম তো খুশিতেই ডগমগ। ও মা, আমার মেয়ে আজকে মুরগি রাখবে? আমাকে দাওয়াত করলি না? নিজেই রাখতে পারি না, আবার দাওয়াত? শিখতে পারলে দেবেন। এখন সহজ করে বুঝিয়ে দাও তো ঝটপট, না হয় রেখে দিলাম। না না, রাখবি কেন বলছি তো। প্রথমে মুরগিটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিবি, তারপর ফ্রাই প্যানে অল্প তেলে দিবি। বেশি দিলে কিন্তু ছিটতে শুরু করবে, তখন হাত পা পুড়বি। অল্প তেল দিবি, তেলটা গরম হয়ে এলে সেটাতে চামচের সাহায্যে মুরগির মাংসটা পিসগুলো একটা একটা করে দিবি। খুব সাবধানে, কিন্তু একদম হাতটা পোড়াবি না। 2 মিনিট পর উল্টে অপর পাশটাও একইভাবে হালকা লালচে করে ভাজবে। এভাবে সবগুলো টুকরো ভাজবে। ভাজা হলে সব নামিয়ে একটা প্লেটে তুলে রাখবি। 1 বাটি পেঁয়াজ কুচি দিবি তেলে, সেটাতে 8 চামচ লবণ দিয়ে কিছুক্ষণ ভাজবি। পেঁয়াজটা একটু বাদামি হলে সেটাতে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিবি। তারপর আরও 2 মিনিট ভাজবে। ভাজা হলে সামান্য পানি দিবি। তারপর সেটাতে 1.5 চামচ হলুদ গুঁড়া, 2 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া দিবি। একটু টমেটো কেচাপও দিস, ধ্রুব খুব পছন্দ করে। তারপর মশলা ভালো করে কষিয়ে ভেজে রাখা মুরগিগুলো দিয়ে মশলার সাথে মেশাবে। মেশানো হলে ঢাকনা দিয়ে ঢেকে দিবি। এভাবে 10 মিনিট রাখবি। মাঝখান দিয়ে 2-3 বার নেড়ে দিবি। 10 মিনিট পর ঢাকনা তুলে যেটা দিয়ে পানি খাস ওই গ্লাসের 1 গ্লাস পানি দিয়ে দিবি, আর 1.5 চা চামচ জিরে গুঁড়ো। ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিবি। চুলোটা মিডিয়াম আঁচে রাখবি। মাঝখানে
মাঝে মধ্যে ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিবি। এভাবে 10 মিনিট পর দেখবি চারপাশ থেকে তেল ছড়াচ্ছে। তখন 4-5টা কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিবি। অবশ্য চেক করে দেখবি লবণ ঠিক আছে কি না। না হয় স্বাদ মতো আরও একটু দিয়ে দিবি। দেখ চুলার পাশে সব রাখা আছে, সেখানে কোনটা কি নাম সেটাও লেখা আছে। বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছি। খুব যুদ্ধ করতে হবে, এর চেয়ে সহজ আমার হায়ার ম্যাথগুলো। শাহানা বেগম হেসে দেন। তুর থ্যাঙ্কস বলে রেখে দেয়। তারপর তুর শাহানা বেগমের ইনস্ট্রাকশন মতো একে একে সব করে। রান্না শেষ করে টেস্ট করে দেখে না, খারাপ না, ভালোই হয়েছে। ধ্রুব অনেক রাতে ফিরে। তুর দরজা খুলে অন্য দিনের মতো রুমে ঢুকেনি, রান্নাঘরে গিয়ে সব গরম করে টেবিলে রাখে। ফ্রেশ হয়ে ডাইনিংয়ে এসে ধ্রুব তো অবাক। একই দেখছে, গরম করা খাবার মনে হচ্ছে কেউ রান্না করেছে। আজকে কিছু বলা ছাড়াই সব রেডি, নট ব্যাড। পুরোই বউ ফিল আসছে। চেয়ার টেনে বসে। তুর একটা প্লেটে বেড়ে দেয়। ধ্রুব খাওয়া শুরু করে। এক গ্লাস মুখে তুলে বলে, কে রেঁধেছে? কেন, ভালো হয়নি? আমি রেঁধেছি। টেস্টি হয়েছে, খেয়েছিস? তুর খুব খুশি হয়েছে, মাথা নাড়িয়ে না করছে খায়নি। তুরের বসে থাকা চেয়ারটা তুর সমেত টেনে ওর কাছে আনে। তুর ভয় পেয়ে যায়। ধ্রুব ওর প্লেট থেকে তুরের মুখে খাবার তুলে দেয়। একা একা খেতে ইচ্ছে করেনি, তাই না? তুর নিচের দিকে তাকিয়ে মাথা নাড়ায়, যার মানে হ্যাঁ। ধ্রুব সুন্দর মতো তার একমাত্র ঘাটতারা বউকে খাইয়ে দেয়। এরপর থেকে ধ্রুব যখন বাসায় না থাকে, এখন তুর এটা সেটা বানানোর চেষ্টা করে। ধ্রুব রাতে এসে সেগুলোর রিভিউ দেয়। তুরের আগ্রহ বাড়ে। এভাবেই কেটে যায় প্রায় 1 সপ্তাহ। আজকে ওদের বিয়ের 7 দিন। বাড়ির পরিস্থিতি সম্পর্কে ধ্রুব মোটামুটি জানে, তবে তুর কিছু জানে না। তবে ধ্রুবকে বলেছে তুরকে 2-1 দিনের মধ্যে নিতে আসবে। 2 দিন ধ্রুবর কোনো ফ্লাইট নেই। আজকে ওর বন্ধু হাবিবের বিয়ে, কমিউনিটি সেন্টারে। ধ্রুব দুজনের জন্যই ম্যাচ করে কালো শাড়ি আর পাঞ্জাবি কিনে এনেছিল। তুরকে তাড়াতাড়ি রেডি হতে বলে নিজেও রেডি হতে চায়, কিন্তু তুর রেডি হবে কি করে? শাড়ির কুচি তুলতে পারে না, বারবার চেষ্টা করছে, খুবই কঠিন ব্যাপার মনে হচ্ছে। এদিকে ধ্রুব রেডি হয়ে 15 মিনিট যাবৎ অপেক্ষা করছে। ওর বন্ধুরা একের পর এক কল করে যাচ্ছে। ধ্রুব তুরকে ডাকে। তুর শাড়ির কুচি ধরতে এত মগ্ন যে একটা ডাকও ওর কর্ণকুহরে প্রবেশ করেনি। ধ্রুব কোনো সাড়া না পেয়ে ভিতরে ঢুকে যায় আর থমকে যায়। শাড়ির কুচি ঠিক করায় ব্যস্ত। তুরের আঁচলটা মাটিতে পড়ে আছে। একরঙা কালো ব্লাউজ আর শাড়িতে ফর্সা উন্মুক্ত উদর যেন চোখের সামনে চিলিক দিয়ে ওঠে। বেহায়া চোখ কিছুতেই সরাতে পারছে না। হঠাৎ তুর সামনে ধ্রুবকে দেখে উল্টো ঘুরে যায়। ধ্রুবর পুরো বেহাল অবস্থা। তুর শাড়ির আঁচল দিয়ে আষ্টে পিষ্টে নিজেকে জড়িয়ে নেয়। এভাবে কেউ কারোর রুমে ঢোকে? ম্যানার্স জানেন না? অনেকবার দেখেছি, না শুনলে আমার দোষ? তাই বলে হুট করে ঢুকে যাবেন? আজব, আমি তো আমার বইয়ের ঘরেই ঢুকেছি, অন্য কারো নাকি? আর এটা কি প্রথম দেখছি নাকি? বাই দ্য ওয়ে, এতক্ষণ লাগছে কেন? সবাই ফোন করে পাগল করে দিচ্ছে। লজ্জায় তুর চোখ তুলতে পারে না। নিচের দিকে তাকিয়ে বলে, আসলে আমি শাড়ি পরতে পারি না। ও এই কথা? আগে বলতে পারলি না? ভেবেছিলাম পারবো। আচ্ছা এদিকে আয়। তুর পুরো দস্তুর গলা থেকে পেট পর্যন্ত ঢেকে ধ্রুবর দিকে ফিরে দাঁড়ায়। ধ্রুব একটা টিউটোরিয়াল দেখে, তারপর তুরকে বলে, এভাবে থাকলে কিভাবে পারবো? তো কিভাবে থাকবো? ধ্রুব বিছানায় পড়ে থাকা তুরের ওড়না দিয়ে ওর পেট পর্যন্ত ঢেকে দেয়। তারপর প্রথম থেকে শাড়ি পরানো শুরু করে। আধা ঘন্টা লাগিয়ে কুচি ঠিক করে ওর হাতে দেয় কুচিটা গুজে নিতে। এভাবেই 1 ঘন্টার যুদ্ধাবশেষে শাড়ি পরা কমপ্লিট হয়। 10 মিনিট টাইম দিয়ে লিভিং রুমে অপেক্ষা করে। তুরের সাথে কোনো প্রসাধনী না থাকায় ব্যাগে থাকা একটা কাজল আর লিপস্টিক দিয়ে একদম সিম্পল সাজে সেজে বের হয়। চুলটাকে শুধু খোপা করে নেয়। ধ্রুব তো এতেই ঘায়েল। উফ, বিয়ের পর কি মেয়েটার সৌন্দর্য বেড়ে গেল নাকি? চলুন। হ্যাঁ চল। আজকে ইচ্ছে করে ধ্রুব গাড়ি নিয়ে বের হয়নি। প্রেয়সীর সাথে পাশাপাশি বসে রিক্সা করে একটু ঘোরা হবে তাই। যাওয়ার পথে ধ্রুব ফুলের দোকান থেকে বেলি ফুলের গাজরা কিনে দেয় খোপায় পরার জন্যে। ওরা কমিউনিটি সেন্টারে পৌঁছায়। দুজনের এমন পারফেক্ট লুক দেখে তো সবাই তাকিয়ে থাকে। ধ্রুবর অবিবাহিত ফ্রেন্ডরা তো সেই লেভেলের মজা নেয় দুজনকে নিয়ে। ধ্রুব আর হাবিবকে শুধু খোঁচাচ্ছে। আজকে বউ নেই বলে এভাবে বউকে নিয়ে ঘুরতে পারছি না, বাসরও করতে পারছি না। ওদের নির্লজ্জ মার্কার কথা শুনে তুর সাইডে চলে যায় হাবিবের ফ্যামিলি মেম্বারদের কাছে। সকলে এবার ধ্রুবকে চেপে ধরেছে বাসরের এক্সপিরিয়েন্স বলতে। ধ্রুব সুন্দর করে বলে, শুনবি? খুব ইন্টারেস্টিং এক্সপেরিয়েন্স। বল বল। বিয়ের দিন থেকে এখন অবধি বউ এক রুমে, আমি অন্য রুমে। ভালো না বল? সকলে হতাশ হয়ে তাকিয়ে থাকে, খুব দুঃখ প্রকাশ করে। কেউ কেউ সান্ত্বনার বাণী ছুড়ে, তবে হাবিবকে ছাড়ে না। সবাই হাবিবকে নিয়ে সেই লেভেলের মজা করে। হাবিবও বলে,
এত কিছুর মধ্যেও ধ্রুবর চোখ বারবার শুধু ঘুরে ফিরে তুরের দিকে যাচ্ছে। অনন্য লাগছে ওর একমাত্র লাজুক বউটাকে। কোথা থেকে এক মহিলা এসে তুরকে 14 গোষ্ঠীর খবর জিজ্ঞাসা করে ফেলছে। অনেকক্ষণ যাবৎ কথোপকথন দেখে ধ্রুব এগিয়ে আসে। মহিলা ধ্রুবকে গার্ডিয়ান ভেবে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে বসে। মহিলার কথা শুনে কয়েকটা কড়া কথা শোনাবে ভাবে, কিন্তু পরক্ষণে তা না করে তুরের কাঁধে হাত রাখে, নিজের কিছুটা কাছে টেনে বলে, শি ইজ মাই ওয়াইফ আন্টি। মহিলা তুরের আপাদমস্তক দেখে চুপ করে চলে যায়। তুর কাঁধ থেকে চট করে ধ্রুবর হাত নামিয়ে দেয়। শি ইজ মাই ওয়াইফ কথাটা শুনে শরীরে যেন ইলেকট্রিক শক লেগেছে, যার প্রভাব এখনও রয়ে গেছে। ওই কমিউনিটি সেন্টারে একটা স্পেশাল রুমে হাবিবার নতুন বইয়ের বাসর সাজানো হয়। সেখানে ওদের পৌঁছে দিয়ে তবে বের হয়। অনুষ্ঠান শেষ হতে হতে রাত প্রায় 12টা বেজে যায়। ধ্রুব তুর বাড়ি যাবার জন্য রাস্তায় বের হয়ে দেখে বিদ্যুৎ চমকাচ্ছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, কিন্তু রিকশার কোনো দেখা নেই। সামনে এগিয়ে যাই, এভাবে দাঁড়িয়ে থেকে তো রিকশার দেখা মিলবে না। ধ্রুব সায় দেয় আর সামনে এগোতে থাকে। দুজন পাশাপাশি হাঁটছে। দুজনের মনে নতুন সম্পর্কের নতুন অনুভূতি, ভালো লাগা, মুগ্ধতা কাজ করছে। তুরের মন এসবের পাশাপাশি এক দোটানায় ভুগছে। কি করবে কি করবে না ভেবে পায় না। নিজের এই অনিশ্চিত জীবনে আরও এক নতুন মোড়, বুঝতে পারছে না ওকে কোন দিকে এগিয়ে নিয়ে যাবে। ওর ভাবনার মাঝে ঝপঝপিয়ে বৃষ্টি নামে আর দুজনার সর্বাঙ্গ ভিজিয়ে দেয়। নবদম্পতি একে অন্যের পানে বোধহীন বাচ্চাদের ন্যায় তাকিয়ে থাকে। এটা কি হলো? কি আবার বৃষ্টি হলো? সেটা তো আমিও দেখছি, কিন্তু ভিজে গেলাম যে। এখন এটা কি আমার দোষ? তুই তো বলিসনি চলেন সামনে। বৃষ্টি তো আর ইচ্ছে করে আমি নামিয়ে তোকে ভিজাইনি। আমি কি বলেছি নাকি আজও? এত বকর বকর না করে দ্রুত পা চালা, ভিজে জ্বর চলে আসবে। ধ্রুব দ্রুত হাঁটছে, কিন্তু তুর ওর জুতো পরে হাঁটতে পারছে না। তার উপর ভিজে লেপ্টে থাকা শাড়ি, একদমই সামলিয়ে হাঁটতে পারছে না। বৃষ্টি ভেজার ফলে শাড়িটা যেন ভারী হয়ে নিচে টানছে। ধ্রুব অনেকখানি এগিয়ে পাশে পায়ের শব্দ না পেয়ে পিছনে তাকায়, দেখে তার একমাত্র বউ পিছনে পিপিলিকার ন্যায় পা টিপে টিপে আসছে। পুনরায় পিছনে গিয়ে জিজ্ঞাসা করে, প্রবলেম কি? শাড়ি ভারী হয়ে গেছে, ভিজে কুচিগুলো মনে হচ্ছে খুলে যাবে, আর জুতোগুলো পরে হাঁটতে পারছি না। ধ্রুব তুরের অসহায় মুখ দেখে, উপর থেকে নিচে তাকিয়ে বলে, জুতা খুল। কেন? এমনি, যেটা বলেছি কর। তুর কথা মতো জুতো খুলে দাঁড়ায়। ধ্রুব শাড়ির কুচিটা মিডল থেকে ধরতে যায়। মোটামুটি পাতলা ধরনের শাড়ি, বৃষ্টিতে ভিজে শরীরের সাথে আটসাট ভাবে লেগে আছে। ধ্রুব কুচি ধরতেই হাত বাড়াতেই তুর এক পা পিছনে চলে যায়। এ কি, হাঁটার ব্যবস্থা করছি, ভালো লাগছে না? তাই বলে এভাবে? চুপ করে দাঁড়া 1 মিনিট। ধ্রুব ফের শাড়ির কুচি মিডল থেকে ধরে তুলে কোমরে গুজে দেয়। হাঁট তো এবার। তুর 2 কদম আগায়। হ্যাঁ, এবার এতটা কষ্ট হচ্ছে না। মনে মনে ভাবে, এজন্যই তো আমি পারফেক্ট। ধ্রুব তুরের জুতো হাতে নিয়ে হাঁটা ধরে। আরে আরে কি করছেন, ছাড়ুন। ধ্রুবর হাত থেকে জুতা জোড়া নিতে চায়। কি হাঁট, দেরি হচ্ছে। এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। দ্রুত পা চালা। এটা আবার কেমন দায়িত্ব? তুই বুঝবি না। কি আর করার, হাঁটছে ধ্রুবর পাশাপাশি। ধ্রুবর খুব ইচ্ছে করছে তুরের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে হাঁটতে। বৃষ্টির তোর বাড়ছে আর প্রেয়সীর কোমল হাতটি আঁকড়ে ধরে বৃষ্টি বিলাস করার প্রবল ইচ্ছাটাও বৃষ্টির সাথে পাল্লা দিয়ে বাড়ছে। এভাবে আরও 10 মিনিট হাঁটার পর একটা রিকশার দেখা মেলে। প্রথমে ধ্রুব উঠে, কিন্তু ভেজা শাড়ি পায়ের সাথে লেপ্টে থাকার দরুন তোর কিছুতেই উঠতে পারে না। পা উঠালে মনে হয় পেটিকোট সমেত উঠে যাচ্ছে। 2 বার চেষ্টা করার পর চুপ করে দাঁড়িয়ে যায়। ধ্রুব বিষয়টা পুরোপুরি খেয়াল করে। রিকশা থেকে নেমে সোজা কোলে তুলে রিকশায় বসিয়ে দেয়। এই ঘটনায় লাজুক তুরের যেন প্রচণ্ড রকম শীত শীত অনুভূতি হয়, একদম হিম শীতল অনুভূতি যাকে বলে। ধ্রুব তুরের দিকে না তাকিয়ে রিকশায় চেপে বসে। এবার তুরের হাড় কাঁপানো শীত লাগছে, একদম দাঁত বাড়ি লাগছে। পাশে বসে থাকা ধ্রুব যে আজ প্রেয়সীর বৃষ্টিস্নাত মাতাল করা রূপে বেসামাল। ভেতরের প্রেমিক মনটা যে বলছে, চরিত মনোহরিণী, মায়াবতী হৃদয়ের রানী, কাঠখড় পুড়িয়ে অর্জন করা সম্পদ। না একটু বেহায়া, একটু বেসামাল। একটু বেহায়া না হলে কি প্রেমিক হওয়া যায়? অ্যাপার্টমেন্টের সামনে আসে। ধ্রুব হাত বাড়িয়ে আলগোছে ফের কোলে তুলে নামিয়ে গেটের সামনে দাঁড় করায়। রিকশাওয়ালাকে খুশি হয়ে 3 গুণ ভাড়া দিয়ে বিদায় করে। গেটে কয়েকবার নক করতে কেয়ারটেকার গেটের ছোট্ট পকেট দিয়ে তাকায়। ধ্রুবকে দেখে সালাম দিয়ে গেট খুলে দেয়। দুজনাই ভিজে চুপসে আছে। আল্লাহ, মামুনি দেহি একেবারে ভিজা গেছেন, ঠান্ডা লাইগা যাইব তো। তাড়াতাড়ি যাইয়া গরম কাপড় পইরা নেন। কি অসময়ে বৃষ্টিটা আইলো। জি চাচা। স্যার, জেনারেটরের একটু সমস্যা হয়েছে, ঠিক করার লোক আসতে পারে নাই। কালকা সকালে ঠিক করতে হইব। এখন কারেন্টে চলতেছে, বৃষ্টির দিন তো লোডশেডিং হইতেই পারে। মোমবাতি লাইট সাথে রাইখেন।
সবাইরে যাইয়া বইলা আসি। আপনাকে ফ্ল্যাটেও গেছিলাম, তবে আপনারা তো বাসায় ছিলেন না, তাই জানাইতে পারি নাই। ঠিক আছে চাচা, ধন্যবাদ। ঘুম থেকে উঠে মধ্যরাতেও আমাদের ইনফরমেশন নিতে ভুলেননি দেখে। আসি চাচা, চল। রাত প্রায় 2টো ছুঁই মুষলধারে বৃষ্টি পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। আজ যেন প্রতিযোগিতা লেগেছে বিদ্যুৎ কত চমকে চমকে রাতের আধারকে আলোকিত করতে পারে, আর বৃষ্টি কত টাপুর টুপুর রিনিঝিনি ছন্দ তুলে ধরণী মাতাতে পারে। লিফট দিয়ে দুজন 4 তলায় পৌঁছে। বৃষ্টির পানি গা বেয়ে পড়ে, ফ্লোর ভেসে যাচ্ছে। ফ্ল্যাটে ঢুকে ভেজা শাড়ি নিয়ে তোর রুমে ঢুকে। ধ্রুব ড্রেস চেঞ্জ করতে অন্য রুমে ঢুকে, কিন্তু হঠাৎ ভাবে যদি এই রাত করে মেয়েটা গোসল করে তাহলে তো জ্বরে ভুগবে, বারণ করতে হবে। ছুটে ওই রুমে যায়। রুমের ভেতরের খাটের সংলগ্ন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে তোর। প্লাজো টপ সাথে ভেজা শরীরে দ্রুত রুমে ঢুকার দরুন দরজা আটকাতে ভুলে গেছে। ভেজা শাড়িটা কোমর থেকে খুলে নিচে ফেলে দেয়, আর প্লাজোটা ও টপসটাও হাতে নেয়। অমনি ধ্রুব নিচের দিকে দেখতে দেখতে হন্তদন্ত হয়ে তুরের পেছনে দাঁড়ায়। আয়নায় ধ্রুবর প্রতিবিম্ব দেখে লজ্জা, ভয় আর আকস্মিকতায় হাতে থাকা কাপড় নিচে পড়ে যায়। আজকে যেন লজ্জা পাওয়ার দিন। একের পর এক লজ্জাজনক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। ধ্রুব হুট করে ভিতরে ঢুকে উপরের দিকে তাকিয়ে পুরো হ্যাং হয়ে যায়। ধ্বংসাত্মক রূপে দাঁড়িয়ে থাকা বৃষ্টিতে ভেজা কালো মেঘের দেশের মেঘকন্যাকে দেখে ঘোর লেগে যায়। হিতাহিত জ্ঞান ভুলে যায়, এক পা করে সামনে আগায়। তুর আয়নায় ধ্রুবর ঘোর লাগা চাহনিতে ছুটে পালাতে চায়। ভয় লজ্জা যেন ওর গলা চেপে ধরেছে। শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে, কিন্তু পা দুটো কোনোভাবেই নড়াতে সক্ষম হচ্ছে না। ধ্রুব তুরের চুলের খোপায় নেতিয়ে পড়া বেলি ফুলের গাজরায় নাক ডুবিয়ে ঘ্রাণ নেয়। আলগোছে খোপা করা চুল খুলে দেয়। চুল থেকে ফোঁটা ফোঁটা পানি ঘাড়ে চুয়ে চুয়ে পড়ছে। ঘাড়ের চুলগুলো একপাশে সরিয়ে গলায় ওষ্ঠ ছোঁয়ায়। ভয়ানক কম্পন শুরু হয় তুরের শরীরে। কোনো বাধাই যেন আজকে আর দুজনকে আলাদা করতে পারে না। কম্পমান ভেজা শরীরটা নিজের দিকে ফিরায়। চোখ বন্ধ করে রাখা তুরের কম্পিত ওষ্ঠ যেন ধ্রুবকে আরও বেসামাল করে দেয়। তখনই হয় লোডশেডিং। কোমল দেহটা আষ্টে পৃষ্ঠে বুকের সাথে জড়িয়ে ধরে। কোনো কিছুর পরোয়া না করে প্রেয়সীর মুখটা উঁচু করে ওষ্ঠে ওষ্ঠ মিলিয়ে দেয়। ওষ্ঠ ছেড়ে সারা মুখ গলদেশে একের পর এক অজস্র কোমল স্পর্শ করে। 5 মিনিট পর তুরের কম্পমান শরীরটা হঠাৎই যেন নেতিয়ে পড়ে। ধ্রুবর হুঁশ ফিরে। নিজেকে আবারও রাস্কেল মনে হচ্ছে। শিট শিট, কেন যে ওর অনুমতি ছাড়া, উফ, না জানি ও ভাবে একা পেয়ে ওর অনিচ্ছা সত্ত্বেও। শিট। আর ভাবতে পারছে না। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।